সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আজকে অ্যালগোরিদমের আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা আমরা প্রিভিয়াস ডেতে অ্যালগোরিদম পড়ছিলাম। তো সেখানে আমরা ক্যারেক্টারিস্টিক অফ অ্যালগোরিদম, হোয়াট ইজ অ্যালগোরিদম, তার ডিফারেন্ট অ্যাসপেক্টগুলো আমরা দেখেছি। সো সেট আর মাল্টি সেটের আমি একটা রেকর্ডেড সেশন আমি প্রোভাইড করবো বলেছিলাম, তোমরা দেখে নেবে বলেছিলাম, আহ, তোমাদেরকে দেখে নেওয়ার জন্য বলেছিলাম। তো সেট আর মাল্টি সেট আমি ক্লাসরুমে দিয়ে দিয়েছি, আর তার সাথে অ্যাসিম্পটোটিক নোটেশন সেটা আমি ক্লাসরুমে দিয়ে দিয়েছি। সবাই কিন্তু সেট, মাল্টি সেট আর অ্যাসিম্পটোটিক নোটেশনের কিন্তু ভিডিওটা একটু দেখে নেবেন। বাকি ইউনিট ওয়ানের বাকি পোর্শনটা আমি লাইভে কভার করে দেবো। ওকে, সো আজকে আমরা ইউনিট ওয়ান থেকেই আজকে যে কনসেপ্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন শুরু করব, দেন এখানে ছোট্ট করে একটু কনসেপ্ট আছে স্ট্যাক অ্যান্ড কিউ। তো স্ট্যাক অ্যান্ড কিউ তো আমরা ডিএসএ পড়বই। স্ট্যাক অ্যান্ড কিউ আমরা ওভারঅল বেসিক আইডিয়াটা জানি, আমরা স্ট্যাক কিউ যেটা আমরা ডিএস পড়তে গিয়ে আমরা দেখেছি বেসিক কনসেপ্টটা। তো স্ট্যাক কিউ আমরা ডিটেলসে পড়বো আমরা ডেটা স্ট্রাকচারে। সো এখানে স্ট্যাক কিউ আর নতুন করে পড়ার কিছু নেই, জাস্ট বেসিক কনসেপ্টটা আমরা জানি। দেন আমরা টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি সেটা একটু দেখবো। আর ডিফারেন্ট প্রোগ্রামিং মডেল, ডিভাইড অ্যান্ড কনকিউর, গিডি মেথড, ডাইনামিক প্রোগ্রামিং, সেগুলো একটু আমরা ডিসকাশন করবো আজকে ইউনিট ওয়ান থেকে। তাহলে ইউনিট ওয়ানটা আমাদের কভার হয়ে যাবে। দেন ইউনিট টুতে আমাদের শর্টিং আছে। তো শর্টিং করতে গেলে আমরা তার আগে আমরা অ্যারের কনসেপ্টটা আমরা কমপ্লিট করবো। অ্যারের কনসেপ্টটা ক্লিয়ার আমরা পড়ে নেব, না হলে শর্টিং সার্চিং কিছুই বুঝতে পারবো না। তো অ্যারের কনসেপ্টটা পড়ে নেওয়ার পর আমরা শর্টিং সার্চিং এ যাব। ঠিক আছে, তারপরে তো আমাদের গ্রাফ ট্রি তো তারপরে আছেই। ছোট্ট সিলেবাস অ্যালগোরিদমের। আমরা প্রথমে ডেটা অ্যাবস্ট্রাকশন দিয়ে ফার্স্ট আমরা শুরু করি। তো থিওরিটিক্যাল কনসেপ্ট আজকের যে ক্লাসটা সেটা পুরোটাই থিওরিটিক্যাল কনসেপ্টের উপরেই আমরা পড়বো, কিন্তু খুব ইন্টারেস্টিং, যদি বুঝতে পারো খুব ইন্টারেস্টিং লাগবে। তো ডেটা অ্যাবস্ট্রাকশন টার্মটা তোমরা কি আগে কোথাও শুনেছো যে ডেটা অ্যাবস্ট্রাকশন বা ডেটা অ্যাবস্ট্রাকশন বলতে কি বোঝায়? তোমাদের ভিউজটা কি? তোমরা কিছু জানো ডেটা অ্যাবস্ট্রাকশন সম্বন্ধে, যে হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন? না স্যার। না স্যার। কেউ জানো না? এনিওয়ান? বাকি এনি কনসেপ্ট, মানে ডেটা অ্যাবস্ট্রাকশন নিয়ে যা মনে হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন নিয়ে, সেটা আমি জিজ্ঞেস করছি। ডেটা অ্যাবস্ট্রাকশন নিয়ে যা মনে হচ্ছে, কোনো কনসেপ্ট? এটা অ্যাকচুয়ালি ডেটা অ্যাবস্ট্রাকশন তোমার একটা সি প্লাস প্লাসের একটা কনসেপ্ট, বা ডেটা স্ট্রাকচারের একটা কনসেপ্ট, বা জাভার একটা কনসেপ্ট, বা অ্যালগোরিদমের একটা কনসেপ্ট। আমরা ডেটা অ্যাবস্ট্রাকশনের কনসেপ্টটাকে বিভিন্ন জায়গাতে আমরা ইউজ করতে পারি। ডেটা অ্যাবস্ট্রাকশন, তো ডেটা অ্যাবস্ট্রাকশন অ্যাকচুয়ালি কি মিন করে সেটা আমাকে ফার্স্টে জানতে হবে, যে ডেটা অ্যাবস্ট্রাকশন কি মিন করছে। না, ধরে নেওয়া যাক তোমাদের কলেজ থেকে, বিভিন্ন কলেজে তোমার অ্যাডমিশনের পর ফার্স্ট ইয়ারে সবাইকে আই কার্ড প্রোভাইড করা হয়, হয়তো আই কার্ড দেওয়া হয় তোমাদের কলেজে, না দেওয়া হয় না? হ্যাঁ স্যার। আই কার্ড দেওয়া হয়। সো সেই আই কার্ডের মধ্যে কি কি ফিল্ড থাকে? কি কি ফিল্ড থাকে আই কার্ডের মধ্যে? কি কি ডিটেলস থাকে তোমার? কেউ একজন বলো আই কার্ডের মধ্যে কি কি থাকে? তোমাদের স্কুলেও তো অনেকে আই কার্ড ছিল, তো সেই আই কার্ডের মধ্যে কি কি ডিটেলস থাকতো? তোমার নাম থাকে, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো সেই ক্লাসটা থাকছে, তুমি, তোমার ব্লাড গ্রুপ থাকে, আর তোমার গার্জেনের ফোন নাম্বার, আর এক্সেট্রা আরো আরো দু একটা ফিল্ড নিয়ে আই কার্ডটা কনসিস্ট হয়। সেই আই কার্ডটা তোমরা নিয়ে আহ, গলার মধ্যে ঝুলিয়ে তোমরা আই কার্ডটাকে নিয়ে ক্লাস করতে যাও, বা স্কুল থেকে এসে বা স্কুলের টাইমটা তোমরা আই কার্ডটাকে ইউজ করো। তুমি যখন অ্যাডমিশন নিয়েছো ডিপ্লোমাতে, তখন তোমার কাছে অনেক ডিটেলস নেওয়া হয়েছে, তোমার মাধ্যমিকের মার্কস থেকে শুরু করে জিএক্স4 র্যাঙ্ক, যদি কেউ ম্যানেজমেন্ট করে থাকে তার র্যাঙ্ক, ডিফারেন্ট টাইপের ডেটা তোমার কাছ থেকে নেওয়া হয়েছে। কিন্তু তোমার কাছে যতগুলো ডেটাকে নেওয়া হয়েছে, সেই সমস্ত ডেটাগুলো সব তো নিশ্চয়ই আমার আই কার্ডের মধ্যে নেই। তার মধ্যে স্পেসিফিক কিছু ডেটা ওখানে ডিসপ্লে করা আছে আই কার্ডের মধ্যে। তাহলে তোমার যে ফিচার্স গুলো তোমার কাছে এসেনশিয়াল, বা তোমার যে এসেনশিয়াল ফিচার্স গুলো, সেইগুলি কিন্তু ওখানে ডিসপ্লে করা আছে আই কার্ডের মধ্যে।
কিন্তু তোমার যে ব্লাড গ্রুপ ও পজিটিভ বা ও নেগেটিভ যে কোনো একটা, তার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড এক্সপ্লানেশন দেওয়া নেই আই কার্ডে। যে তোমার নিশ্চয়ই আই কার্ডের সাথে তোমার ব্লাড গ্রুপের রিপোর্টটা নিশ্চয়ই ওখানে অ্যাটাচ করা থাকে না, স্টেপল করা থাকে না। বা তোমার হয়তো তুমি যে কোন ক্লাসে পড়ছো, তুমি ধরো হয়তো সিএসটি নিয়ে পড়ছো, তো তোমার নিশ্চয়ই সেই সিএসটি ডিপার্টমেন্টের কোনো ডিটেলস থাকে না সেখানে। তাহলে তোমার আই কার্ডের মধ্যে এসেনশিয়াল কিছু ফিচার্সকে ডিসপ্লে করা থাকে, কিন্তু সেই ফিচার্সগুলোর ব্যাকগ্রাউন্ড ডিটেলসগুলো কিন্তু কোনোভাবেই ডিসপ্লে করা থাকে না। তাহলে এই কনসেপ্টটাকেই আমরা বলতে পারি ডেটা অ্যাবস্ট্রাকশন। তাহলে আমরা ইন্টারনাল ডিটেলসটাকে আমরা হাইড করে রেখে দিচ্ছি, আর এসেনশিয়াল ফিচার্সগুলোকে আমরা ডিসপ্লে করছি। দ্যাট ইজ কল্ড ডেটা অ্যাবস্ট্রাকশন। তাহলে এই ডেটা অ্যাবস্ট্রাকশন বেসিক্যালি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ফিচার্স, যেখানে আমি এসেনশিয়াল ফিচার্সগুলোকে আমি আমি শো করছি, আর তার ব্যাকগ্রাউন্ড ডিটেলস বা তার এক্সপ্লানেশন কিন্তু আমি কোনোভাবে শো করছি না। একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি, আমি তো আই কার্ড তো একটা রিয়েল লাইফ এক্সাম্পল বললাম। আর একটা রিয়েল লাইফ এক্সাম্পল ধরো হয়তো তো মোবাইল ফোন তোমরা সবাই ইউজ করো। তো মোবাইল ফোনের তোমাকে একটা ইন্টারফেস প্রোভাইড করা আছে মোবাইল ফোনের, যে ইন্টারফেসের থ্রু দিয়ে তুমি জাস্ট টাচ করে ডিফারেন্ট মেনু ওপেন করতে পারো, তুমি কল করতে পারো, গান শুনতে পারো, ব্রাউজ করতে পারো, নেট ইন্টারনেট করতে পারো, সবকিছু করতে পারো। তা তোমাকে বেসিক কিছু ফিচার্স তোমাকে কিন্তু ডিসপ্লে করা আছে। কিন্তু তোমার এই যে তুমি যে ফোন কল করছো অন্য একটা মোবাইলে, অন্য একটা নাম্বারে, তো তোমার সেই ফোন কলটা কিভাবে যাচ্ছে তার কিন্তু ইন্টারনাল যে ডিটেলসটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ না বা জানতেই পারছো না। সেই কাজটা কিন্তু ইন্টারনালি হচ্ছে। আবার ধরো তোমার মোবাইল ফোনে ধরো প্রসেসর আছে, তোমার মোবাইল ফোনে হয়তো মেমোরি আছে, বা আদার্স কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে, তুমি সেই কম্পোনেন্টগুলো তুমি কিন্তু দেখতেই পাচ্ছ না, ওটা কিন্তু হাইড করে রাখা আছে। তো দ্যাট ইজ কল্ড ডেটা অ্যাবস্ট্রাকশন। ওকে, এই ডেটা অ্যাবস্ট্রাকশন কিন্তু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, মানে পাওয়ারফুল যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, তো তার একটা ভাইটাল কনসেপ্টই হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। আমার ধরে নাও হয়তো মেশিন এটিএম মেশিনে তুমি হয়তো এটিএম এ তুমি হয়তো টাকা তুলতে গেছো, তোমার কাছে একটা ইন্টারফেস সামনে ওপেন আছে, কিছু কি তোমার কাছে দেওয়া আছে, প্রোভাইড করা আছে, তুমি জাস্ট সেই কি গুলোকে প্রেস করে কার্ডটাকে তুমি হয়তো কার্ডের স্লটে তুমি ইনসার্ট করে তুমি হয়তো কিছু টাকা ওখান থেকে উইথড্র করছো। কিন্তু ওই মোবাইল, আমার যে ওই যে তোমার এটিএম যে মেশিন, তার ভেতরে তোমার ক্যাশটা কিভাবে ডিসপেন্স হচ্ছে, বা ক্যাশটা কোথায় রাখা হচ্ছে, বা ওখানে কি প্রোগ্রামিং কাজ করছে, বা তার যে ইন্টারনাল যে ডিটেলসটা তুমি কি জানতে পারছো না। তো দ্যাট ইজ কল্ড ডেটা অ্যাবস্ট্রাকশন। ওকে, টিভি, তোমার কাছে একটা রিমোট তোমাকে দেওয়া আছে, সেই রিমোটে কিছু ফাংশনালিটি আছে, তুমি সেই ফাংশনালিটিগুলোকে ইউজ করে তুমি জাস্ট টিভিটাকে তুমি অ্যাক্সেস করছো। কিন্তু টিভির ভিতরে তোমার কিভাবে সিগন্যাল ক্যাচ করছে, কিভাবে সিগন্যালটা তোমাকে অ্যাজ এ পিকচার তোমাকে দেখাচ্ছে, বা ওখানে পিকচার টিউব কি কাজ করছে তুমি জানতেই পারছো না, বা তার ইন্টারনালি তোমার কিভাবে কাজ হয় তুমি কি জানতেই পারছো না, বা তুমি দেখতেই পারছো না। তো দ্যাট ইজ কল্ড ডেটা অ্যাবস্ট্রাকশন। ওকে, সো ডেটা অ্যাবস্ট্রাকশনের কনসেপ্টটা তার মানে ক্লিয়ার হয়েছে, যে হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার আমাদের অ্যালগোরিদমে ডেটা অ্যাবস্ট্রাকশন কি রেফার করছে? না, আমাদের অ্যালগোরিদমে ডেটা অ্যাবস্ট্রাকশনটা তোমার রেফার করছে যে আমার কমপ্লেক্স ডিটেলসটা কার, না ডেটা স্ট্রাকচারের কমপ্লেক্স ডিটেলস বা তার ডিটেলস। তো ডেটা স্ট্রাকচারের কমপ্লেক্স যে ডিটেলসটা, সেটাকে পুরোপুরি হাইড করে রাখছে, আর তোমাকে একটা ইন্টারফেস প্রোভাইড করছে, যে ইন্টারফেসের থ্রু দিয়ে তুমি হয়তো অপারেশনগুলোকে তুমি পারফর্ম করতে পারো। কিন্তু তোমাকে ইন্টারনাল ডেটা স্ট্রাকচার কিভাবে কাজ করছে, বা প্রোগ্রামিং এনভায়রনমেন্টে কিভাবে কাজ হচ্ছে, বা তার যে কমপ্লেক্স ডিটেলসটা তোমাকে কিন্তু কেউ বলছে না, কেউ তোমাকে কিন্তু তোমাকে শো আপ করছে না, দেখাচ্ছেই না। তাহলে এই ডেটা অ্যাবস্ট্রাকশন অ্যাকচুয়ালি তোমাকে অ্যালাউ করে ফোকাস করতে শুধুমাত্র এসেনশিয়াল অ্যাসপেক্টের ওপর, কিন্তু তার লো লেভেল যে ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা, সেটা কিন্তু তোমাকে পুরোপুরি তোমাকে ইগনোর করছে, মানে তোমাকে দেখাচ্ছেই না সে। সো ডেটা অ্যাবস্ট্রাকশন একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট আমাদের কম্পিউটার সায়েন্সে, আমাদের অ্যালগোরিদম একটা
ফান্ডামেন্টাল কনসেপ্ট বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, যেখানে আমি এসেনশিয়াল ফিচার্সগুলোকে আমি দেখাবো, কিন্তু আমি তার কোনো ব্যাকগ্রাউন্ড ডিটেলস বা তার এক্সপ্লানেশন আমি দেখাবো না। তো সেরকম আমরা যখন কোনো একটা কোনো প্রবলেম যখন সলভ করি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, তখন সেই প্রবলেমটা সলভ করার পিছনে আমাদের কোনো না কোনো তোমার ডিএস কিন্তু অ্যাসোসিয়েটেড। নয় সেখানে তোমার অ্যারে লেগেছে, নয় সেখানে তোমার স্ট্যাক ইউজ হয়েছে, নয় সেখানে হয়তো কিউ ব্যবহার হয়েছে, নয় সেখানে হয়তো তোমার ট্রি বা গ্রাফ ব্যবহার হয়েছে। কিন্তু সেই অ্যাপ্লিকেশনসটা আমি যখন ইউজ করি, তখন কি আমি দেখতে পাই নাকি যে আমার ওই অ্যারেটা কিভাবে কাজ করছে বা আমার স্ট্যাকটা কোথায় কাজে লাগছে বা কিউটা কিভাবে কাজ করছে, আমরা কিন্তু দেখতে পাই না। তো সেই ডিটেলসটা কিন্তু আমাকে পুরোপুরি হাইড করে রাখা হয় আমার কাছ থেকে, ইউজারের কাছ থেকে। তো দ্যাট ইজ কল্ড ডেটা অ্যাবস্ট্রাকশন। ওকে, সো এই কনসেপ্টটা আমরা পরে যখন জাভা পড়বো, সেখানে কি আমরা ডেটা অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট আমরা ভালোভাবে সেখানে আমরা অ্যাচিভ করতে পারবো, আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো ডেটা অ্যাবস্ট্রাকশনের কনসেপ্টটাকে ডিফারেন্ট প্রোগ্রামিং কনসেপ্ট দিয়ে। তো জাস্ট আমরা এটুকুই জাস্ট জেনে রাখবো ডেটা অ্যাবস্ট্রাকশন সম্বন্ধে, যে ডেটা অ্যাবস্ট্রাকশন কি আর কেন ইউজ করা হয় ডেটা অ্যাবস্ট্রাকশন। তো এটুকুই জাস্ট, আমাদের হয়তো পরীক্ষায় আসবে যে হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন বা রাইট এ শর্ট নোট অন ডেটা অ্যাবস্ট্রাকশন। তখন ডেটা অ্যাবস্ট্রাকশন তোমাকে ডিসকাস করে দেন তোমাকে কয়েকটা এক্সাম্পল দিতে হবে। আমি তো কিছু রিয়েল লাইফ এক্সাম্পল তোমাকে বললাম ডেটা অ্যাবস্ট্রাকশনের। আর জাভাতে তোমার ডেটা অ্যাবস্ট্রাকশনে তোমার এক্সাম্পলটা হচ্ছে ক্লাস, কারণ ক্লাসের মধ্যে আমরা কিছু ডেটা আর কিছু ফাংশনকে আমরা রেখে দিই, যাতে আমার ওই ক্লাসটা বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে না পারে, কেউ দেখতে না পারে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডেটা হাইডিং। আমি কিছু হাইড করে রেখে দিচ্ছি আমার ক্লাসের মধ্যে। তো এটা আমাদের এখন জানার দরকার নেই। ডেটা অ্যাবস্ট্রাকশন আমাদের এখন জানার আমাদের কিভাবে জাভাতে কিভাবে ইমপ্লিমেন্ট হয় সেটা আমাদের এখন জানার দরকার নেই। আমরা জাস্ট এটুকুই কনসেপ্ট শুধুমাত্র জানবো ডেটা অ্যাবস্ট্রাকশন সম্বন্ধে। তো এবার আমরা ডেটা অ্যাবস্ট্রাকশনের পর আর একটা কনসেপ্ট আমরা দেখবো, সেটা হচ্ছে ডেটা এনক্যাপসুলেশন। ডেটা এনক্যাপসুলেশন এনক্যাপসুলেশন তোমার সবাই নিশ্চয়ই ক্যাপসুল দেখেছো, ক্যাপসুল দেখেছো না? ক্যাপসুল আমরা তো খাই, জ্বর পড়ে আমরা তো অ্যাজিথ্রোমাইসিন খাই, তাহলে ওটা ক্যাপসুল। ক্যাপসুল, তাহলে ক্যাপসুলটা অ্যাকচুয়ালি আমরা ক্যাপসুলের মধ্যে কি রাখি না, কিছু ওষুধকে রাখা থাকে, ডাস্ট করা কিছু ওষুধকে ওখানে রাখা থাকে, বা গ্রানুলস কি টাইপের কিছু ওষুধকে তোমার ওখানে ভরে রাখা হয় ক্যাপসুলের মধ্যে। তাহলে আমাকে কেন ওষুধটা আমাকে কাগজের মধ্যে কেন দেয় না, কেন তোমাকে ওটাকে ক্যাপসুলের মধ্যে রাখা থাকে? হোয়াই? তার রিজনটা কি? তার রিজনটা কি? স্যার যাতে বাইরে থেকে কোনো ইফেক্ট না পড়ে সেই যাতে ওষুধটা। বাইরে থেকে কোনো ইফেক্ট না পড়ে, যাতে আউটসাইড ওয়ার্ল্ড থেকে যাতে সেটাকে আমরা ডিরেক্ট অ্যাক্সেস করতে না পারি। ঠিক আছে? সো ডেটা অ্যাবস্ট্রাকশনও কিন্তু এনক্যাপসুলেশন কনসেপ্টটাকে ব্যবহার করে। কিভাবে ব্যবহার করে? না, ধরো না একটা সিঙ্গেল ইউনিট, আমি বলছি এটাকে, বলছি এটা সিঙ্গেল ইউনিট, ক্যাপসুলের মতন দেখতে একটা সিঙ্গেল ইউনিট। এই সিঙ্গেল ইউনিটটার মধ্যে কিছু ডেটা আছে আর তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু অপারেশনস আছে। কারণ ডেটা থাকা মানে তার মধ্যে কিছু অপারেশন থাকবে, কারণ অপারেশন তোমার বেসিক্যালি তোমার এটার উপরে পারফর্ম করতে হয় কোনো অপারেশনকে। ঠিক আছে? তাহলে একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে যদি আমরা ডেটাকে আর তার অপারেশন গুলোকে যদি আমরা এনক্যাপসুলেট করে রাখতে পারি, তো এটা করতে কিন্তু আমাকে হেল্প করে ডেটা অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে? আর এই সিঙ্গেল যে ইউনিটটা, এই সিঙ্গেল ইউনিটটাকে অনেক সময় বলা হয় অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, এডিটি, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এটা কিন্তু একটা ভাইটাল কনসেপ্ট, আমি পরে আসবো এই কনসেপ্টটাতে। তাহলে আমার এই ইউনিটটা একটা ইন্টারফেস হিসেবে কাজ করছে, কিন্তু সেই ইন্টারফেসে তুমি যেগুলো তোমার ইন্টারফেসটা আছে তুমি তাকে দেখতে পাচ্ছ, কিন্তু তার ভেতরে তোমার যে ডেটা বা ডেটাগুলোর উপরে তোমার আমার যে এই ফাংশনগুলো কিভাবে অপারেট করছে তুমি কিন্তু দেখতে পাচ্ছ না। তাহলে আমরা একটা ক্যাপসুলের মধ্যে, একটা ইউনিটের মধ্যে কিছু ডেটা তার অপারেশনগুলোকে আমরা হাইড করে রেখে দিয়েছি বা এনক্যাপসুলেট করে রেখে দিয়েছি। তো ডেটা অ্যাবস্ট্রাকশন কিন্তু এই এনক্যাপসুলেট করতে হেল্প করে। আমার মোবাইল ফোনের মধ্যে ভিতরে তোমার ধরো প্রসেসর বা আদার্স তোমার ইলেকট্রনিক্স যে মানে সার্কিট বলতে পারো বা কম্পোনেন্ট বলতে পারো, তো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এনক্যাপসুলেট করে রাখা হয় ডেটা অ্যাবস্ট্রাকশনের থ্রু দিয়ে, যাতে করে আমি শুধুমাত্র ইন্টারফেসটাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে আমার ওই ডিভাইসগুলো বা আমার ওই কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তার ইন্টারনাল যে ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমরা বাইরে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো দ্যাট ইজ কল্ড ডেটা অ্যাবস্ট্রাকশন।
ওকে, সো এনক্যাপসুলেশন দরকার, ডেটা অ্যাবস্ট্রাকশনের জন্য কিন্তু তোমার এনক্যাপসুলেশন দরকার। ওকে, সো এই দুটো কনসেপ্ট কিন্তু খুব সিমিলার দুটো কনসেপ্ট, ডেটা এনক্যাপসুলেশন আর হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ওকে, ডেটা এনক্যাপসুলেশন আর হচ্ছে তোমার ডেটা অ্যাবস্ট্রাকশন। তো এরকম আরো অনেক কনসেপ্ট আছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। তো সেই কনসেপ্টগুলোতে আমি যাচ্ছি না, আমাদের যেহেতু ডেটা অ্যাবস্ট্রাকশন আছে, আমরা অ্যাবস্ট্রাকশনটাকে আমরা এখানে জাস্ট একটু কভার আপ করার চেষ্টা করি। ওকে, সো এটা আমার নোটসের মধ্যে আছে, হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন বা রাইট এ শর্ট নোট অন ডেটা অ্যাবস্ট্রাকশন। তো ওখান থেকে তোমরা নোটস থেকে তোমরা এটা পড়তে পারবে যে অ্যাকচুয়ালি ডেটা অ্যাবস্ট্রাকশন কি বা তার সম্বন্ধে শর্ট নোটটা কিন্তু ওখান থেকে তোমরা পড়তে পারবে। তো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে হোয়াট ইজ ডেটা অ্যাবস্ট্রাকশন সবার কাছে, বেসিক কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ ডেটা হ্যাঁ স্যার। অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ হ্যাঁ, স্যার। আমি একটা হ্যাঁ রিয়েল লাইফে স্যার। আমি একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, আমি একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল তোমাদেরকে একটা পিকচার আমি জাস্ট শেয়ার করছি, তাহলে বুঝতে পারবে যে ডেটা অ্যাবস্ট্রাকশন অ্যাকচুয়ালি কি। যেটা আমি এক্সাম্পল যেটা আমি মুখে বললাম, আমি সেটাকে একটু জাস্ট দেখাই। ওকে, 1 মিনিট টাইম দাও, আমি কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাচ্ছি ডেটা অ্যাবস্ট্রাকশন। তো ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে অ্যাবস্ট্রাকশন হয়, তো সেটা আমি আগেই বলেছি। আমি এখানে কয়েকটা এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে জাভার অ্যাবস্ট্রাকশন, মানে অ্যাবস্ট্রাকশন কনসেপ্টটা আমার অ্যাবস্ট্রাকশন, সেটা জাভাতে ইউজ হোক বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ইউজ হোক, সেটা তো অন্য অ্যাসপেক্ট। এটা হচ্ছে তোমার ওয়ান টাইপ অফ অ্যাবস্ট্রাকশন, ডেটা অ্যাবস্ট্রাকশন। আমি আরেকটা এক্সাম্পল দেখাই অ্যাবস্ট্রাকশন। স্যার, অ্যাবস্ট্রাকশনটা এটিএম এ কিভাবে কাজ করছে? হুম, বুঝলাম না। স্যার, এই যে ছবিতে যে হ্যাঁ, এটিএম আছে, হ্যাঁ, তো জাভা অ্যাবস্ট্রাকশনটা এটিএম এ কিভাবে কাজ করছে? এই টিমে কেমন করে কাজ করছে তোমাকে তো আমাকে যদি বলতে হয় কিভাবে অ্যাবস্ট্রাকশন কাজ করছে, তাহলে তোমাকে পুরো জাভার মধ্যে ঢুকতে হবে। আমি তোমাকে অ্যাবস্ট্রাকশন মানে কি বললাম, যে আমাকে এসেনশিয়াল ফিচার্স গুলোকে দেখাবে, আর তার ব্যাকগ্রাউন্ড ডিটেলস বা ইন্টারনাল যে ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখতে পাবো না। তুমি কি পাও দেখতে যে তোমার টাকাটা কোথায় স্টোর থাকে, বা টাকাটা তোমার কোন প্রোগ্রামিং এর থ্রু দিয়ে বাইরে বেরিয়ে আসে তুমি যখন উইথড্র করো, দেখতে পাও? তোমাকে না তো এটা স্যার, ও তোমাকে যেটা ইন্টারফেস শো করছে, যে জাস্ট তুমি কিছু বাটন আর কিছু তুমি এই অপশন ব্যবহার করে তুমি জাস্ট তোমার কাজটাকে তুমি কমপ্লিট করতে পারছো, তুমি জাস্ট ইন্টারফেস তুমি ইউজ করছো, কিন্তু তার ইন্টারনাল যে ইমপ্লিমেন্টেশন তুমি দেখতে পাচ্ছ। তার জন্য তোমার এটিএমটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল অ্যাবস্ট্রাকশন। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দেবো অ্যাবস্ট্রাকশনের জন্য। ওকে। হ্যাঁ, আমি জাস্ট কনসেপ্টটা বলছি, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আমরা জাভা দিয়ে করতে পারি, কিন্তু জাভাতে আমাকে অনেক কনসেপ্ট জানতে হবে। তার জন্য সেটা আমরা জাভাতে আমরা দেখবো যে কি করে আমরা অ্যাবস্ট্রাকশন থেকে আমরা অ্যাচিভ করতে পারি জাভাতে, সেটা আমরা দেখবোই। সেটা আমাদের নেক্সট সেমিস্টারে আছে জাভা কনসেপ্ট। আর এটা দেখো অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট, এটা কিসের ডায়াগ্রাম দেওয়া আছে, এটা কিসের ডায়াগ্রাম দেওয়া আছে? টিভি। টিভি। তোমার হাতে একটা রিমোট আছে, তুমি রিমোট দিয়ে তুমি জাস্ট ইন্টারফেসটাকে ব্যবহার করছো। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল, আমি একটা লাস্ট এক্সাম্পল দেবো অ্যাবস্ট্রাকশন, আমি একটা লাস্ট এক্সাম্পল দেবো অ্যাবস্ট্রাকশন। দেন আমরা নেক্সট টপিকে চলে আসবো, লাস্ট এক্সাম্পলটা দেখে আমি নেক্সট টপিকে আসবো। দেখো, এটাকে দেখো, তাহলে কোনটা অ্যাবস্ট্রাকশন আর কোনটা এনক্যাপসুলেশন বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাকশনটা, মানে আমি যে ইউজার ইন্টারফেসে তোমার দেখছি মোবাইলে, যেটা যেটা আমরা ইউজ করি অ্যাকচুয়ালি, আর তার ভেতরে আমার কি কি আছে না আছে, আমার ব্যাটারি আছে, আমার প্রসেসর আছে,
আমার মেমোরি আছে, তো সেগুলোকে আমি কিন্তু এনক্যাপসুলেট করে রেখে দিয়েছি তার ভিতরে, সেই বক্সটার ভিতরে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাকশন। আর যে পার্টগুলোকে আমি ডেটা, ফাংশন, আমার এখানে ব্যাটারি, প্রসেসর, আমি যেগুলোকে আমি এনক্যাপসুলেট করে রাখছি ক্যাপসুলের মধ্যে, এই ক্যাপসুলটা হচ্ছে আমার এই মোবাইলের বক্সটা হচ্ছে ক্যাপসুল, তার মধ্যে আমি কিন্তু এনক্যাপসুলেট করে রেখে দিয়েছি। তাহলে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন। ওকে, ক্লিয়ার এবার হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন? স্যার, হুম, এনক্যাপসুলেশনের ডেফিনেশনটা একটু বলবেন? দ্য র্যাপিং আপ the wrapping up of data and information, বলবে না, of data and function inside a single unit is known as data encapsulation. wrapping up, WRAPPING, wrapping করা মানে হচ্ছে র্যাপ করে রেখে দেওয়া। ওকে, the এটা তো wrapping up, নোটেই দেওয়া আছে। হুম, এটা তো নোটেই দেওয়া আছে মনে হয়, আপনি তো বললেন। হ্যাঁ, এনক্যাপসুলেশন থাকবে না হয়তো নোটসের মধ্যে, অ্যাবস্ট্রাকশন থাকবে। এনক্যাপসুলেশন তোমাদের তো নেই অ্যাকচুয়ালি সিলেবাসে, আমি যেহেতু রিলেটেড বলে আমি অ্যাবস্ট্রাকশনের সাথে আমি এনক্যাপসুলেশনটাকে বললাম। ওকে, ঠিক আছে, আমরা এরপরে আমরা চলে আসবো নেক্সট কনসেপ্টে চলে আসবো, অ্যালগরিদমের নেক্সট কনসেপ্ট। ওকে, চলো, নেক্সট কনসেপ্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি আমরা অ্যাসিম্পটোটিক নোটেশনের সাথে আমরা ব্যবহার করব, কিন্তু আমরা এখানে জাস্ট দেখবো টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। কারণ আমাকে প্রত্যেকটা অ্যালগরিদম নিয়ে যখন আমরা কাজ করব, তখন সেখানে আমাকে কিছু কমপ্লেক্সিটি আমাকে ফাইন্ড আউট করতে হবে, আমাকে টাইম কমপ্লেক্সিটি বের করতে হবে, আমাকে স্পেস কমপ্লেক্সিটি বের করতে হবে। সো আমরা টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি সম্বন্ধে একটু আমরা জানার চেষ্টা করব। তো কে বলতে পারবে হোয়াট ইজ টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি? হোয়াট ইজ টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি? কোনো জিনিসের যে টাইমটা লাগে, সেই পারফর্ম করতে যে টাইমটা লাগে, তো সেটাই হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটি। আর যতটা স্পেস লাগে সেটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। ওকে, তো তুমি যে বললে কোনো জিনিসের, ওই কোনো জিনিসটা কি? কোনো প্রোগ্রাম। কোনো প্রোগ্রাম, এক্স্যাক্টলি কোনো প্রোগ্রাম বা কোনো অ্যালগরিদম, তাই তো? কোনো প্রোগ্রাম বা কোনো অ্যালগরিদম, ঠিকই বলেছো। তো বা আমরা কোনো প্রবলেম বা কোনো কোনো টাস্ক। প্রবলেম, কোনো টাস্ক, অবশ্যই অবশ্যই, আমি তো প্রোগ্রামটা তো লিখছি কার জন্য? এটা কোনো প্রবলেমের জন্য বা এটা কোনো টাস্ককে সলভ করার জন্য, তাই না? তো আমরা টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের অ্যালগরিদমকে যদি আমরা অ্যানালিসিস করতে চাই বা ইভালুয়েশন করতে চাই কোনো একটা অ্যালগরিদমকে, যে আমার অ্যালগরিদমটাকে ধরো নাও আমি হয়তো লিখলাম ঠিকই, আমি এটা কোনো টাস্ককে তোমাকে দিলাম, সেই টাস্কটার এগেনস্টে 5 জন 5 রকম ভাবে অ্যালগরিদমটাকে লিখলো। এবার আমি যদি এখন যদি আমি অ্যানালিসিস করতে বসি যে কার অ্যালগরিদমটা আমি নেব, কোনটা আমার সবথেকে অপটিমাল, তখন কিন্তু আমাকে অ্যানালিসিস করতে হবে। কার বেসিসে আমাকে অ্যানালিসিস করতে হবে? না, আমাকে টাইম আর স্পেসের রেসপেক্টে আমাকে অ্যানালিসিস করতে হবে আমার এই 5টা অ্যালগরিদমকে বা আমার ডিফারেন্ট অ্যালগরিদমকে। তাহলে এই টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি বেসিক্যালি হেল্প করে বুঝতে যে একটা অ্যালগরিদম, সেই অ্যালগরিদমটা তার এক্সিকিউশন টাইম কতটা দরকার বা তার মেমোরি ইউসেজ কতটা দরকার। ওকে, তাহলে একটা অ্যালগরিদম বেসিক্যালি যখন সে পারফর্ম করে তখন তার কিছু এক্সিকিউশন টাইমের দরকার পড়ে বা তার কিছু স্পেসের দরকার পড়ে। তাহলে আমরা টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি দুটো এই কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা বুঝতে পারি যে আমার অ্যালগরিদমটা এক্সিকিউশন টাইমের রেসপেক্টে আর মেমোরি ইউসেজের রেসপেক্টে সে কীরকমভাবে পারফর্ম করবে। অবশ্যই আমার সেখানে ইনপুট থাকতে হবে, কারণ ইনপুট না হলে তো আমার কাজ করবে না, আমাকে ইনপুট দিতে হবে, আমি সেখান থেকে আউটপুট পাবো, তাকে প্রসেস করতে হবে, ইনপুটটাকে আউটপুটে পাওয়ার জন্য আমাকে প্রসেসিং করতে হবে বা আমাকে এক্সিকিউশন করতে হবে, আর এক্সিকিউশন করতে আমার যে টাইমটা লাগবে দ্যাট ইজ আ টাইম কমপ্লেক্সিটি। আর আমার এই প্রোগ্রামটাকে বা আমার ওই অ্যালগরিদমটাকে যদি আমাকে স্টোর করতে হয় মেমোরিতে, তখন তার জন্য আমার স্পেস দরকার। হয়তো 5 জনের 5টা অ্যালগরিদম বানিয়েছে বা 5টা প্রোগ্রাম বানিয়েছে, তো সেই 5টা প্রোগ্রামকে নিশ্চয়ই স্টোর করতে আমার নিশ্চয়ই একই স্পেস লাগবে না, ডিফারেন্ট স্পেস লাগবে, তাই না? তাই আমাকে তখন বের করতে হবে যে তার স্পেস কমপ্লেক্সিটি কত। তাহলে অ্যাকচুয়ালি আমরা টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি দিয়ে আমরা কোনো অ্যালগরিদমকে আমরা অ্যানালিসিস করতে পারি বা আমরা ইভালুয়েশন করতে পারি একটা অ্যালগরিদমে। ওকে, তাহলে ফর অ্যানালিসিস অ্যান্ড ইভালুয়েশন পারপাস,
আমরা যে কারণের জন্য আমরা টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি ব্যবহার করি, একটা হচ্ছে অ্যানালিসিস অফ দ্য অ্যালগোরিদম বা অ্যানালিসিস অফ অ্যান অ্যালগোরিদম, আর একটা হচ্ছে ইভালুয়েশন অফ অ্যান অ্যালগোরিদম, ইভালুয়েশন অফ অ্যান অ্যালগোরিদম। ওকে, এবার আমরা স্পেসিফিক্যালি এবার চলে আসবো টাইম কমপ্লেক্সিটির কনসেপ্টে। এবার স্পেসিফিক্যালি আমরা চলে আসবো টাইম কমপ্লেক্সিটির কনসেপ্টে। টাইম কমপ্লেক্সিটি, ওকে, টাইম কমপ্লেক্সিটি কনসেপ্টটা, টাইম কমপ্লেক্সিটি বলছে যে অ্যাকচুয়ালি টাইম কমপ্লেক্সিটি তোমার মেজার করে যে আমার একটা অ্যালগোরিদম বা একটা প্রোগ্রাম রান করতে তার যে রানিং টাইমটা, অ্যাকচুয়ালি আমার একটা অ্যালগোরিদম বা একটা প্রোগ্রাম তার রান করতে যে সময় লাগে তাকে তো বলা হয় রানিং টাইম। আর সেই রানিং টাইমটাকে তোমার মেজার করে কে না টাইম কমপ্লেক্সিটি। ওকে, তাহলে টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি কি করছে না মেজার করছে যে তোমার অ্যালগোরিদমটার রানিং টাইম কত, ঠিক আছে, হাউ দ্য রানিং টাইম of an algorithm or program, ওকে। এবার অবশ্যই আমার রানিং টাইমটা ডিপেন্ড করবে আমি কিরকম টাইপের ইনপুট দিচ্ছি তার উপরে। ধরে নাও হয়তো আমার একটা প্রোগ্রাম করা আছে যে শর্টিং অফ অ্যারে অফ নাম্বারস। ধরে নাও হয়তো আমার ইনপুট সাইজটা হয়তো তোমার ধরে নাও 5, মানে আমি 5টা নাম্বার দিয়ে আমি হয়তো শর্টিং করতে চাইছি। তো তার যে আমার টাইম কমপ্লেক্সিটি, নিশ্চয়ই আমি যখন আমার এই ইনপুট সাইজটা যখন তোমাদের হয়তো 50 হবে, তখন নিশ্চয়ই তার টাইম কমপ্লেক্সিটি আমার সেম থাকবে না, ভ্যারি করবে। 5টার জন্য আমার শর্টিং করতে যে সময় লাগবে 5টা নাম্বারকে, নিশ্চয়ই 50টা নাম্বারকে শর্টিং করতে আমার একটু বেশি সময় লাগবে। তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি আমার ভ্যারি করছে, আমার ইনপুটের উপরে ভ্যারি করছে টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে। তাহলে আমার ইনপুট সাইজটা যত গ্রো করবে, যত বাড়বে, তত কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটি বা রানিং টাইমটা কিন্তু আমার সেটাও কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে। এবার এই টাইম কমপ্লেক্সিটিকে আমরা এক্সপ্রেস করতে পারি কিছু নোটেশন দিয়ে। তো সব থেকে পপুলার যে নোটেশন দিয়ে আমরা টাইম কমপ্লেক্সিটিকে আমরা মেজার করতে পারি বা এক্সপ্রেস করতে পারি, সেই নোটেশনটা তোমার নাম হচ্ছে বিগ ও নোটেশন। এইভাবে লেখা হয় বিগ ও নোটেশন, মানে অ্যাকচুয়ালি এরকম ভাবে লেখা হয়, এটা কিন্তু বিগ ও নোটেশন। ওকে, এটাকে বলা হয় বিগ ও। তো এই বিগ ও নোটেশন বা ওমেগা বা থিটা নোটেশনের জন্য আমি অ্যাসিম্পটোটিক নোটেশন বলে আমি একটা রেকর্ডের সেশন আমি প্রোভাইড করেছি তোমাদের ক্লাসরুমে। তো তোমরা সেটা একটু দেখবে, যেটা কিন্তু অবশ্যই আমার টাইম কমপ্লেক্সিটিকে মেজার করার জন্য যে নোটেশনটা আমরা ব্যবহার করি বা এক্সপ্রেস করার জন্য যে নোটেশনটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে বিগ ও নোটেশন, বিগ থিটা নোটেশন বা বিগ ওমেগা নোটেশন। ওকে, তাহলে একটা অ্যালগোরিদমের রানিং টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি বের করতে আমাকে হেল্প করে। আর সেখানে কিন্তু অবশ্যই আমাকে কনসার্ন থাকতে হয় আমার ইনপুট সাইজটাকে, ঠিক আছে। এবার ধরে নাও আমি একটা টাইম কমপ্লেক্সিটি বলছি, আমাকে এরকম ভাবে কিন্তু একটা অর্ডার দিয়ে লেখা হয়। এটা অ্যাকচুয়ালি তোমার অ্যাসিম্পটোটিক নোটেশন না পড়লে এটা বুঝবে না। আমাকে এরকম ভাবে তোমার ডিনোট করা হয় যে বিগ ও অফ 1, ওকে, বিগ ও অফ 1। বা ধরুন আমি হয়তো তোমার টাইম কমপ্লেক্সিটি লিখতে পারি যে অর্ডার অফ লগ এন লিখতে পারি, ঠিক আছে। বা আমি লিখতে পারি ধরে নাও হয়তো অর্ডার অফ এন, যেখানে এনটা হচ্ছে আমার ইনপুট সাইজ, অর্ডার অফ এন, ওকে। বা এরকম কিন্তু এক্সপ্রেস করা হয়। বা ধরে নাও হয়তো অর্ডার অফ এন লগ এন, ঠিক আছে, এন লগ এন। আবার ধরো লিখতে পারি আমি অর্ডার অফ এন স্কোয়ার, বা আমি লিখতে পারি অর্ডার অফ 2 টু দি পাওয়ার এন। ওকে, সো এই কমন কিছু টাইম কমপ্লেক্সিটি আমরা এরকম ভাবে বি করে দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। অর্ডার অফ 1টা হচ্ছে আমার কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে। অর্ডার অফ লগ 2n, অ্যাকচুয়ালি এটা কিন্তু বেসটা কিন্তু 2, অর্ডার অফ লগ 2n, এটা তোমার কিন্তু লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি। অর্ডার অফ এনটা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, কিন্তু একটা করে নাম আছে প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটি। অর্ডার অফ এন লগ এনটা হচ্ছে আমার একটা মানে সব থেকে ডিফারেন্ট টাইপের শর্টিং যে অ্যালগোরিদম গুলো, সেখানে ধরো মার্জ শর্ট বা কুইক শর্টের ক্ষেত্রে কিন্তু অর্ডার অফ লগ এন লগ এন হয়। এটা আমরা দেখবো পরে, আমরা যখন শর্টিং গুলো যখন পড়বো আমি সেখানে জানতে পারবো সেখানে। আর অর্ডার অফ এন স্কোয়ারটাকে বলা হয় কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি।
ঠিক আছে, কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি। ওকে, আর অর্ডার অফ 2 টু দি পাওয়ার এনটাকে তোমার বলা হয় এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। কারণ 2 টু দি পাওয়ার এন আছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এন স্কোয়ারটা হচ্ছে কোয়াড্রেটিক টাইম কমপ্লেক্সিটি, অর্ডার অফ এনটা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, অর্ডার অফ ওয়ানটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, আর অর্ডার অফ লগ 2n টা হচ্ছে লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি। তো আমরা বিগো নোটেশন দিয়ে আমরা অ্যাকচুয়ালি কোনো টাইম কমপ্লেক্সিটিকে আমরা এক্সপ্রেস করতে পারি। আর এই বিগো কনসেপ্ট বা বিগ ওমেগা কনসেপ্ট বা বিগ থিটা কনসেপ্টটা কিন্তু আমরা জানতে পারবো কোত্থেকে, না অ্যাসিম্পটোটিক নোটেশন থেকে। সবাই কিন্তু অ্যাসিম্পটোটিক নোটেশনে কিন্তু ভিডিওটা সবাই একটু ভালো করে দেখবে, ভালো করে মন দিয়ে দেখবে, ঠান্ডা মাথায় দেখবে। কনসেপ্টটা কিন্তু খুব যে সহজ তা কিন্তু নয়, একটু টাফ কনসেপ্ট, কিন্তু একটু যদি ভালো করে দেখো কনসেপ্টটা বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ টাইম কমপ্লেক্সিটি। এবার চলে আসবো আমরা স্পেস কমপ্লেক্সিটি কনসেপ্ট। স্পেস কমপ্লেক্সিটি পরীক্ষায় আসে যে হোয়াট ইউ মিন বাই টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্সও আসে আবার ডেফিনেশনও আসে। তো আমরা এখন চলে আসবো স্পেস কমপ্লেক্সিটির কনসেপ্টে। তো তোমরা কি চাও যে একটা অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি বেশি হোক, স্পেস কমপ্লেক্সিটি বেশি হোক না কম হোক, কোনটা চাই আমরা? একটা অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি মানে বেড়ে যাক না কমে যাক, কোনটা চাই আমরা? কমে যাও। কমে যাক, কমে যাক, এক্স্যাক্টলি। সো নেক্সট তোমার হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। তো স্পেস কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি মেজার করে যে কতটা অ্যামাউন্ট অফ স্টোরেজ বা কতটা অ্যামাউন্ট অফ মেমোরি আমার একটা অ্যালগোরিদম বা আমার একটা প্রোগ্রাম ব্যবহার করবে, তাকে যে মেজার করে তার নামই হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। ঠিক আছে, বা আমাকে স্পেস কমপ্লেক্সিটি আমাকে আরো হেল্প করে অ্যাসেস করতে যে আমার অ্যালগোরিদমটা কতটা এফিশিয়েন্টলি মেমোরিটাকে ইউটিলাইজ করছে। তাহলে মেমোরি ইউটিলাইজেশন করার গল্প মানেই হচ্ছে যে আমাকে অল্প মেমোরি স্পেসের মধ্যে আমার প্রোগ্রামটা রান করে যাচ্ছে বা আমার অ্যালগোরিদমটা রান করে যাচ্ছে অল্প মেমোরি স্পেসের মধ্যে, মানে আমরা অল্প একটু স্পেসকে আমরা ইউটিলাইজ করছি। তাহলে স্পেস কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি মেজার্স করে আমার অ্যামাউন্ট অফ মেমোরি বা স্টোরেজ কোন একটা অ্যালগোরিদম বা কোন একটা প্রোগ্রামের। আর সেখানে অবশ্যই আমার সেখানে কিছু ইনপুট, তার তো কিছু সাইজ থাকবেই, তার উপরে ডিপেন্ড করবে আমার স্পেসটা কতটা নিচ্ছে। আমি একটা অ্যারেকে ডিক্লেয়ার করেছি ইন্টিজার, হয়তো তোমার ধরো একটা অ্যারেকে ধরো ডিক্লেয়ার করেছি হয়তো ইন্টিজার এ অফ 5, তাহলে বেসিক্যালি আমার একটা ইন্টিজার ভেরিয়েবল তোমার মেমোরিতে 2 বাইট স্পেস নেয় ফর এক্সাম্পল। তাহলে আমার এখানে এর 5টা নাম্বার আছে, এই অ্যারেটার মধ্যে আমার 5টা নাম্বার আছে, তাহলে আমাকে 5 ইন্টু 2 মানে আমার 10 বাইট স্পেস দিচ্ছে। আমার এই এ ভেরিয়েবলটা মেমোরিতে 10 বাইট স্পেস দিচ্ছে। যদি অ্যারেটার সাইজ যদি আমার ধরে নেওয়া হয়তো হতো যে ইন্টিজার এ অফ 50, তখন নিশ্চয়ই আমার আর 10 বাইটে কাজ হতো না, তখন তখন কিন্তু মেমোরিতে কি আমার এ ভেরিয়েবলটা 50 ইন্টু 2 মানে তোমার কিন্তু 100 বাইট স্পেস নিত। ঠিক আছে, এবার স্পেস নেওয়াটা ফ্যাক্টর নয়, এবার এই 100 বাইট স্পেসটা যে অকুপাই করলো মেমোরিতে, সেই স্পেসটাকে তোমার কতটা ইউটিলাইজ করছে আমার অ্যালগোরিদমটা। যে আমি 50টা সাইজ ডিক্লেয়ার করে দিলাম, কিন্তু আমি যখন নাম্বার যখন স্টোর করছি অ্যারেটার মধ্যে, আমি তখন তোমার 4টে নাম্বারকে নিয়ে কাজ করছি। তাহলে বাকি তো আমার 46 নাম্বারের জন্য যে আমি যে স্পেসটা ক্রিয়েট করে রেখেছিলাম, অর্থাৎ 46 ইন্টু 2 মানে তোমার হচ্ছে 92 বাইট, সেই 92 বাইটটা কিন্তু আমাদের ওয়েস্টেজ হচ্ছে। তো এটাও কিন্তু তোমার অ্যাসেস করতে হেল্প করে আমাকে স্পেস কমপ্লেক্সিটি। ওকে, তাহলে আমরা সবসময় চাইবো যে মেমোরিটা আমরা কতটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি। আমি যে স্পেসটা অকুপাই করছি সেই স্পেসটাকে আমি পুরোপুরি ইউটিলাইজ করার চেষ্টা করব। আমি এরকম করব না যে 50টা মেমোরি অ্যারে সাইজ নিয়ে আমি 4টে নাম্বারকে নিয়ে হয়তো কাজ করছি। আমি 50টা যখন ডিক্লেয়ার করেছি আমি তখন 50 নাম্বারকে নিয়েই কাজ করব। না হলে আমি তখন সাইজটাকে কমিয়ে নিই। যদি আমার 4টে নাম্বারের প্রয়োজন থাকে আমি তখন ডিক্লেয়ার করি ইন্টিজার এ অফ 4, যাতে আমার কিনা 4 ইন্টু 2 আমার মেমোরিতে এক্স্যাক্টলি 8 বাইট স্পেসই রিজার্ভ হবে। তাহলে আমার কিন্তু মেমোরি স্পেসটা কিন্তু আমাদের ওয়েস্টেজ হবে না। দ্যাট ইজ আ ইউটিলাইজেশন, যে আমরা কিভাবে মেমোরি স্পেসটাকে আমরা ইউটিলাইজ করব তার কনসেপ্ট। ওকে, এটা হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। আর স্পেস কমপ্লেক্সিটিকেও কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি বিগো নোটেশন দিয়ে। আর কমন কিছু স্পেস কমপ্লেক্সিটির মধ্যে তোমার যেমন পরে ধরে নাও অর্ডার অফ 1, অর্ডার অফ n, অর্ডার অফ n স্কোয়ার। ঠিক আছে, যাকে আমরা কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটি বলতে পারি। অর্ডার অফ 1 কে আমরা বলতে পারি কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটি, অর্ডার অফ n কে আমরা বলতে পারি লিনিয়ার স্পেস কমপ্লেক্সিটি।
ওকে, আর অর্ডার অফ এন স্কোয়ারকে আমরা বলতে পারি কোয়াড্রেটিক স্পেস কমপ্লেক্সিটি। ঠিক আছে, তো আমরা এগুলোকে আমরা দেখবো, আমরা যখন পার্টিকুলার যখন প্রবলেম সলভ করব তখন সেখানে কি আমরা তার টাইম কমপ্লেক্সিটি কত, তার স্পেস কমপ্লেক্সিটি কত, সেটা আমরা বিগো দিয়ে বের করতে পারবো। আমরা সেখানে তার আপার বাউন্ড নিয়ে কাজ করে অ্যাকচুয়ালি বিগো, তো আমরা সেখানে কিন্তু বিগো দিয়ে তার টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি আমরা বের করব। ওকে, সো আমরা এখান থেকে তোমার যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যে আহ, আমরা সবসময় চেষ্টা করি যে এই টাইম কমপ্লেক্সিটি যাতে আমাদের ইমপ্রুভ করে। আর যদি আমার টাইম কমপ্লেক্সিটি যদি তোমার ইমপ্রুভ করতে হয় তাহলে অনেক সময় তোমার এটাও দেখা যায় যে হয়তো আমার স্পেস কমপ্লেক্সিটি তোমার হয়তো বেড়ে যাচ্ছে, আমি টাইম কমপ্লেক্সিটি তোমার কমিয়ে কমিয়ে ফেলছি, কিন্তু হয়তো আমার স্পেস কমপ্লেক্সিটি হয়তো বেড়ে যাচ্ছে, তাই না? আবার তোমার এটাও দেখা যায় যে হয়তো আমি স্পেস কমপ্লেক্সিটি তোমার কমাতে চাইছি, আমার টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। তাহলে আমাকে স্পেস আর টাইম কমপ্লেক্সিটিটাকে কোনো একটা পার্টিকুলার অ্যালগোরিদমের জন্য আমাকে অ্যাডজাস্ট করতে হবে, আমাকে ট্রেড অফ করতে হবে, আমাকে অ্যাডজাস্ট করার দরকার আছে, বা আমাকে একটা ব্যালেন্স করতে হবে যে আমার দুটোই যেন ঠিকঠাক থাকে কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য বা একটা কোনো পার্টিকুলার প্রবলেমের জন্য, যে আমার স্পেসটা যেন খুব না বেড়ে যায়, আমার টাইম কমপ্লেক্সিটি যেন খুব না বেড়ে যায়, আমার টাইম আর স্পেস কমপ্লেক্সিটির মধ্যে কিন্তু একটা ব্যালেন্স কিন্তু আমাদেরকে এস্টাবলিশ করার দরকার আছে। ওকে, তাহলে আমরা এই টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি কোনো অ্যালগোরিদমের জন্য আমরা কি করে ফাইন্ড করতে পারি যে আমার একটা ধরুন একটা প্রোগ্রামে কোড দেওয়া আছে, সেই কোড থেকে আমরা কিভাবে ফাইন্ড করতে পারি যেটা আমার টাইম কমপ্লেক্সিটি কত বা আমার স্পেস কমপ্লেক্সিটি কত? না, তার জন্য কিন্তু আমাকে অ্যাকচুয়ালি সেই কোডটাকে ভালো করে আমাকে অ্যানালিসিস করতে হয়, যে আমাকে দেখতে হয় যে সেই কোডের মধ্যে আমার কতগুলো লুপ আছে, আমার সেই কোডের মধ্যে কোনো রিকার্সিভ কল আছে কিনা, বা আমার সেই কোডটার মধ্যে কি ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, বা আমি কিরকম ভাবে মেমোরি অ্যালোকেশন করেছি, সেই কোডটা কিন্তু ভালো করে আমাকে অ্যানালিসিস করতে হয়, তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার সেই পার্টিকুলার কোডের বা সেই কোডটার জন্য স্পেস কমপ্লেক্সিটি কত বা তার টাইম কমপ্লেক্সিটি কত। ওকে, আর আমরা স্পেস অ্যান্ড টাইম দুটোকেই আমরা কিন্তু এক্সপ্রেস করতে পারি বিগো নোটেশন দিয়ে। আর এটা অ্যাকচুয়ালি একটা মানে স্ট্যান্ডার্ডাইজ একটা ওয়ে যেটা আমরা কোনো অ্যালগোরিদমের কোনো পারফরমেন্সকে আমরা মেজার করতে পারি এই বিগো নোটেশন দিয়ে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু মেজার করছি আমার পারফরমেন্সটাকে অ্যালগোরিদমের, যে কতটা কম টাইম নিচ্ছে বা কতটা কম স্পেস নিচ্ছে। যত কম টাইম নেবে, যত কম স্পেস নেবে, তত আমরা বলতে পারবো যে আমার অ্যালগোরিদমটার পারফরমেন্স তত বাড়ছে বা ইনক্রিজ করছে পারফরমেন্সটা। ওকে, সো এটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট, টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। সবাই বুঝতে পারলে কনসেপ্টটা? আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন পড়লে তোমরা হয়তো কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার হবে যে কি করে টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি ফাইন্ড আউট করা হয়। সেটা কিন্তু আরো বেশি ভাইটাল, যে কি করে ফাইন্ড আউট করা হয় কোন একটা পার্টিকুলার এক্সপ্রেশনের রেসপেক্টে। আর আমরা প্রোগ্রামিং এর রেসপেক্টে দেখবো যে একটা প্রোগ্রামের তোমার টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি কিভাবে বের করতে হয়, সেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখবো। তো এই পর্যন্ত ক্লিয়ার আছে সবার কাছে? এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে কনসেপ্টটা, টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি? হুম, রিপ্লাই করো। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার যে দুটো কনসেপ্ট আমরা বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা যে কনসেপ্টে আমরা আসবো সেটা হচ্ছে উম, আমাদের এই কমপ্লেক্সিটি আবার ডিফারেন্ট টাইপ আছে অ্যাকচুয়ালি। মানে আমরা কমপ্লেক্সিটি বের করলেই হবে না, আমাকে আবার বলতে হবে যে কমপ্লেক্সিটিটা আমাদের আহ, মানে বেস্ট কেসে কমপ্লেক্সিটি কত, অ্যাভারেজ কেসে কমপ্লেক্সিটি কত, বা ওস্ট কেসে কমপ্লেক্সিটি কত। মানে আমরা একটা অ্যালগোরিদমকে আমরা এমনভাবে অ্যানালিসিস করব যে যদি তার সব থেকে বেস্ট কেস হয় তখন কি হবে, অ্যাভারেজ কেস হলে কি হবে, ওস্ট কেস হলে কি হবে। তাহলে আমরা এখন বের করব বেস্ট, অ্যাভারেজ অ্যান্ড ওস্ট কেস কমপ্লেক্সিটি। ওকে, সেটা মানে কি বোঝায়, বা অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা অ্যালগোরিদমকে আমরা অ্যানালিসিস করতে চাইছি, তাহলে আমরা এটা অ্যাকচুয়ালি বেস্ট, অ্যাভারেজ অ্যান্ড ওস্ট কেস অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। ওকে, তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো যে হোয়াট ইজ বেস্ট কেস, হোয়াট ইজ অ্যাভারেজ কেস অ্যান্ড হোয়াট ইজ ওস্ট কেস। তো হোয়াট ইজ বেস্ট কেস অফ অ্যান অ্যালগোরিদম, হোয়াট ইজ দ্য বেস্ট কেস অফ অ্যান অ্যালগোরিদম? কে বলতে পারবে হোয়াট ইজ বেস্ট কেস অফ অ্যান অ্যালগোরিদম? বলো।
টাইম কমপ্লেক্সিটি সবচেয়ে কম হয়? কমপ্লেক্সিটি সব থেকে কম হয়, বেশ, তখন তুমি বলছো বেস্ট কেস, বেশ। আর অ্যাভারেজ কেসে? মানে এটা অ্যাকচুয়ালি অ্যানালিসিস, কিন্তু বেস্ট কেস অ্যানালিসিস, অ্যাভারেজ কেস অ্যানালিসিস আর হচ্ছে ওস্ট কেস অ্যানালিসিস। ওকে, আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে আমাদের এই বেস্ট কেস, অ্যাভারেজ কেস আর ওস্ট কেস অ্যাকচুয়ালি কি মিন করে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারবো। ধরে নাও তোমার কাছে একটা অ্যারে আছে, আমি এখন কিন্তু অ্যারে বলিনি, তাও আমি এখানে অ্যারেটা ব্যবহার করছি কারণ অ্যালগরিদম ডিএস কিন্তু অ্যারে থেকেই শুরু হয়, কারণ অ্যারে কিন্তু ইটসেলফ একটা ডেটা স্ট্রাকচার। তো ধরুন আমার কাছে একটা অ্যারে আছে, তার সাইজটা ধরে নাও হয়তো এ অফ সাপোজ ধরুন 10, 10 সাইজের একটা অ্যারে আছে, ইন্টিজার অ্যারে, মানে আমি এর মধ্যে 10টা ইন্টিজার নাম্বারকে আমি রাখতে পারবো। তো এই অ্যারেটার মধ্যে আমার 10টা নাম্বার আছে। কি কি নাম্বার আছে? না ধরুন হয়তো 10, 20, 30, ওকে, আমি আরবিটারি কিছু নাম্বার আমি এখানে দিচ্ছি, 50, ওকে, 60, 70, 80, 90, 100, কটা হলো? 10টা হয়ে গেছে না? 10টা হয়ে গেছে, 10টা নাম্বার আমার কাছে আছে, ঠিক আছে। এবার আমার প্রবলেমটা হচ্ছে, আমি যে প্রবলেমটার জন্য আমি এটাকে বেস্ট কেস অ্যানালিসিস করতে চাইছি বা অ্যাভারেজ কেস অ্যানালিসিস করতে চাইছি বা ওস্ট কেস অ্যানালিসিস করতে চাইছি, আমার প্রবলেমটা হচ্ছে সার্চিং পার্টিকুলার আইটেম। আমার এই অ্যারে অফ নাম্বারস থেকে আমি কোনো একটা পার্টিকুলার আইটেমকে আমি সার্চ করতে চাইছি, ওকে। সেটা হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে সার্চিং আ পার্টিকুলার আইটেমস, দ্যাট ইজ আ সার্চিং অপারেশনস। সার্চিং এর তোমাদেরও আছে সার্চিংটা, তো একটা ভাইটাল অপারেশনস আমাদের ডেটা স্ট্রাকচারে। সার্চিং যেটা আমরা পড়েছিলাম, ডেটা স্ট্রাকচার একটা অপারেশন হচ্ছে সার্চিং, সর্টিং, ওকে, এটা হচ্ছে সার্চিং। আমি যে আইটেমটাকে আমি সার্চ করতে চাইছি সেই আইটেমটা আমার গিভেন, আইটেমটা দেওয়া আছে, সাপোজ আইটেম ইকুয়ালস টু 10, আমি 10 আইটেমটাকে আমি সার্চ করব আমার অ্যারে অফ নাম্বারস থেকে। আমার অ্যারেটা কিন্তু কনসিস্ট হয় তোমার 10 নাম্বারসকে নিয়ে, ওকে। তো এবার এই আইটেমটাকে আমি সার্চ করব আমার অ্যারে অফ নাম্বারস থেকে। তো সার্চিংটা কিভাবে হবে? এবার এবার আমাকে বলো যে এই অ্যারের প্রথম যে নাম্বারটা, এটা অ্যারের কত নাম্বার ইন্ডেক্সে স্টোর থাকবে? আমি কিন্তু ইন্ডেক্স নিয়ে এবার বলেছিলাম, একটা গল্প বলেছিলাম, ইন্ডেক্স নিয়ে আমি কথা বলেছিলাম কিন্তু আগের ক্লাসে। স্যার জিরো, স্যার এ জিরো অফ থেকে। এ অফ জিরো, তাই না? তাহলে এই 10টার আমার ইন্ডেক্সটা হচ্ছে জিরো, তাহলে আমার এটা হচ্ছে এ অফ জিরো পজিশনে আছে, এটা হচ্ছে এ অফ জিরো, ভেরি গুড। এটা হচ্ছে 1 পজিশনে আছে, এটা হচ্ছে 2, মানে এ অফ 1 মানে 20, এ অফ 2 মানে 30, এ অফ 3 মানে 40, তাই না? 4, 5, 6, 7, 8, 9, তাহলে আমি বলেছিলাম যে আমার সাইজ -1 হয় লাস্ট ইন্ডেক্স, সাইজ 10 আছে, দেখো 10 - 1 করে 9 হচ্ছে লাস্ট ইন্ডেক্স। আমি এবার এই আইটেমটাকে সার্চ করবো আমার অ্যারে অফ নাম্বারস থেকে। তো যেটা যেটা মানে রুলস যেটা, যে আমাকে প্রথমেই তোমার চেক করতে হয় যে ইফ দিয়ে আমি চেক করছি, ধরে নাও যে ইফ এ অফ জিরো, তার মানে 10, তাই না? আমার ফার্স্ট নাম্বার অ্যারের এ অফ জিরো ডবল ইকুয়ালস টু, আমি চেক করছি ডবল ইকুয়ালস টু আইটেম কিনা, এ অফ জিরো ডবল ইকুয়ালস টু আইটেম কিনা। যদি এটা সমান সমান হয়, আমি তখন সেখানে হয়তো আমি প্রিন্ট টেপ করে দিচ্ছি যে আইটেম ইজ ফাউন্ড, আমি আইটেমটাকে পেয়ে গেছি, যেটা আমার কাজ, তো আমি তো সার্চিং করতে বেরিয়েছি, তো আমি ফাউন্ড পেলে আমি খুব খুশি। আর যদি না হয়, তখন আমি হয়তো এলস এর মধ্যে হয়তো আমি তখন অন্য কিছু লিখছি যে আইটেম ইজ নট ফাউন্ড, এটা আমার পরের ব্যাপার, আমি কিন্তু পুরো কোডটা লিখছি না। তাহলে আমি প্রথমবারই আইটেমটাকে, দেখো আমি কিন্তু একটা নাম্বারের সঙ্গে কম্পেয়ার করেই কিন্তু আমি পেয়ে গেছি আইটেমটা আমার কিন্তু ফাউন্ড হয়ে গেছে, আমি কিন্তু পেয়ে গেছি আইটেমটাকে। তাহলে যখন একটা অ্যারে অফ নাম্বারস থেকে আমি একবার সার্চ করে আমি আইটেমটাকে পেয়ে যাই, তাহলে আমার এখানে সার্চিং টাইমটা কতটা লাগলো? আমার টাইমটা তোমার তার মানে, যদি আমি ধরি যে আমার 10টা নাম্বারের জন্য তোমার 10 মিনিট টাইম লাগে ফর এক্সাম্পল, বা 10 ইউনিট টাইম লাগে, তাহলে আমার এখানে মানে তোমার কতক্ষণ টাইম লাগলো? 1 ইউনিট, ইয়েস অর নো? 1 ইউনিট আমি একবার কম্পারিজন করেছি, আমি একবার কম্পারিজন করে আমি নাম্বারটাকে পেয়ে গেছি, তাহলে নাম্বার অফ কম্পারিজন তার মানে এখানে কত? 1, তাই নাম্বার অফ কম্পারিজনটা হচ্ছে এখানে 1, তাই তো? ইকুয়ালস টু 1, আমি কি বলতে পারি, যেটা হচ্ছে আমার তার মানে এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, আমি একবারই জাস্ট কম্পেয়ার করেছি, আমি পেয়ে গেছি নাম্বারটাকে। দ্যাট ইজ দ্য বেস্ট কেস কমপ্লেক্সিটি।
এটাকে আমরা বলছি বেস্ট কেস, যে আমি প্রথমবার কম্পেয়ার করছি আমার অ্যারে নাম্বার, প্রথম নাম্বারের সঙ্গে আমার যাকে আমি খুঁজতে চাইছি বা যাকে আমি ফাইন্ড করতে চাইছি, যে আইটেমটাকে আমি প্রথমবারই পেয়ে গেছি। দ্যাট ইজ আ বেস্ট কেস অ্যানালিসিস বা বেস্ট কেস কমপ্লেক্সিটি। ওকে, এবার ধরে নাও আমি এখন যে আইটেমটাকে ধরে নাও আমি আমি এবার সার্চ করতে চাইছি, হয়তো সেই আইটেমটা হচ্ছে তোমার ধরে নাও যে আইটেম ইকুয়ালস টু 50, আইটেম ইকুয়ালস টু 50। তাহলে এই আইটেম ইকুয়ালস টু 50 কে পাওয়ার জন্য আমাকে কতবার কম্প্যারিজন করতে হবে? আমাকে বলো তো গুণে, যে কতবার কম্প্যারিজন করলে আমি আইটেম 50টাকে আমি আমার অ্যারে অফ নাম্বারের মধ্যে খুঁজে পাবো? বলো, কতবার কম্পেয়ার করতে হবে আমাকে? 5। 5। আমাকে 5 বার কম্পেয়ার করতে হবে, 5 বার কম্পেয়ার করতে হবে। তাহলে 5 বার কম্পেয়ার করে আমি কিন্তু আমার এই 50 নাম্বারটাকে আমি কিন্তু অ্যারে অফ নাম্বার থেকে আমি খুঁজে পাবো। তাহলে আমার টোটাল অ্যারেটার সাইজ কত না 10। তাহলে আমি তার মানে এখন দেখো আমি বলতে পারি যে আমাকে এখানে 5 নাম্বার অফ কম্প্যারিজন দরকার। 5 নাম্বার অফ কম্প্যারিজন করে আমি নাম্বারটাকে তোমার পাচ্ছি এখানে। তাহলে আমি এখানে কি বলতে পারছি? তার মানে আমার এখানে তার মানে কমপ্লেক্সিটি, তার মানে দেখো এটাকে তোমার বলা হচ্ছে অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি বা অ্যাভারেজ কেস অ্যানালিসিস। মানে আমি হয়তো মিডিলে পাচ্ছি, অ্যাভারেজ এটা কোনো জায়গাতে আমি পাচ্ছি নাম্বারটাকে খুঁজে। ওকে, দ্যাট ইজ দ্য অ্যাভারেজ কেস অ্যানালিসিস। আর সব থেকে আমি লাস্ট তোমাকে বলছি, হয়তো ধরো একটা আইটেম আছে, হয়তো সেই আইটেমটা তোমার ধরে নাও সাপোজ হয়তো 100, আমি 100 কে ধরে নাও তোমার সার্চ করবো। তাহলে 100 টাকা দেখো সার্চ করতে কিন্তু আমাকে তখন 10 বার কম্প্যারিজন করতে হবে। আমার এটা তোমার সাইজ কত না 10। তাহলে আমার এখানে কমপ্লেক্স তোমার কত হবে? অর্ডার অফ n, যেখানে nটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য অ্যারে। তাহলে আমি এই 100 নাম্বারটাকে সার্চ করার জন্য আমাকে 10 বার কম্প্যারিজন করতে হয়েছে। আমার যেখানে অ্যারে সাইজটা তোমার হচ্ছে 10, আমি তখন কি লিখলাম? অর্ডার অফ n। তাহলে এটাকে আমি বলছি ওস্ট কেস কমপ্লেক্সিটি। সব থেকে যদি ওস্ট হয় তাহলে আমার নাম্বারটা সবার লাস্টে থাকবে, যদি সব থেকে ওস্ট হয়, ঠিক আছে? বা তোমার লাস্টে থাকবে বা থাকবে না। না এখানে তোমার ধরো 100 এর পরিবর্তে ধরো যদি তুমি এখানে রাখতে হয়তো 110, তোমার দেখো থাকতেও না এখানে। তখন তুমি দেখো এটা কিন্তু সার্চ করে খুঁজেই পেতে না। ঠিক আছে? তো দ্যাট ইজ কল্ড ওস্ট কেস কমপ্লেক্সিটি। তাহলে আমরা কাকে বেস্ট কেস বলছি, কাকে অ্যাভারেজ কেস বলছি, আর কাকে আমরা ওস্ট কেস বলছি, ক্লিয়ার হয়েছে সবার কাছে? যে হোয়াট ইজ বেস্ট কেস অ্যানালিসিস, হোয়াট ইজ অ্যাভারেজ কেস অ্যানালিসিস অ্যান্ড হোয়াট ইজ ওস্ট কেস অ্যানালিসিস। এই এক্সাম্পলটা থ্রু দিয়ে ক্লিয়ার হয়েছে কখন বেস্ট কেস হয়, কখন অ্যাভারেজ কেস হয়, আর কখন ওস্ট কেস হয়? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে বেস্ট কেসটাকে আমরা এভাবে বলতে পারি যে বেস্ট কেস অ্যানালিসিস অ্যাকচুয়ালি ডিটারমাইন করে যে আমার সব থেকে মিনিমাম অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে যদি আমরা আমার প্রবলেমটাকে যদি আমরা সলভ করতে পারি, তাই না? আমার প্রথমেই 10 নাম্বারটা ছিল বলে আমার দেখো 1 ইউনিট টাইম লেগেছে, আমরা কিন্তু সেখানেই স্টপ হয়ে যাব। আমি নাম্বারটাকে খুঁজে পাওয়ার পর কিন্তু আমার আর অন্য কোনো কাজ নেই। আমি 10 কে খুঁজছি, আমি 10 কে পেয়ে গেছি, হ্যাঁ ইয়েস আমি পেয়ে গেছি, আমার কিন্তু অ্যালগরিদম কিন্তু সেখানেই শেষ। দ্যাট ইজ কল্ড বেস্ট কেস অ্যানালিসিস। আর সেকেন্ড তোমার হচ্ছে অ্যাভারেজ কেস অ্যানালিসিস ক্ষেত্রে কি হয় না, আমাকে অ্যালগরিদমটা একটা এক্সপেক্টেড পারফরম্যান্স আমাকে প্রোভাইড করে ঠিকই, কিন্তু সেখানে আমি আমার যে রানিং টাইমটা সেটা কিন্তু একটা অ্যাভারেজ রানিং টাইম। দেখো 10 হচ্ছে আমার অ্যারে সাইজ, আমি দেখো 5 বার কম্প্যারিজন করে আমি নাম্বারটাকে পাচ্ছি। তাহলে আমি যদি বলি যে n হচ্ছে আমাদের 10, তাহলে আমার এখানে কমপ্লেক্সিটি কত হচ্ছে? অর্ডার অফ n/2, তাই না? অর্ডার অফ n/2, তাহলে 10/2 মানে 5, আমাকে 5 বার কম্প্যারিজন করতে হয়েছে। তো অ্যাকচুয়ালি কম্প্যারিজন, এই কম্প্যারিজন কতবার করছি তার উপরে হিসাব করেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে টাইম কমপ্লেক্সিটি বের করতে হয়। তো দ্যাট ইজ কল্ড অ্যাভারেজ কেস কমপ্লেক্সিটি। আর ওস্ট কেসের ক্ষেত্রে আমার অ্যালগরিদমটা বা আমি যাকে সার্চ করতে চাইছি সেটা তোমার এমন কোনো প্লেসে আছে যেখানে হয়তো আমার অ্যারে সাইজ যত, আমাকে ততবারই আমাকে কম্পেয়ার করতে হচ্ছে, তবেই কিন্তু আমি সেই পার্টিকুলার এলিমেন্টটাকে আমি ফাইন্ড করতে পারছি বা হয়তো পাচ্ছি না। দ্যাট ইজ আ ওস্ট কেস কমপ্লেক্সিটি বা ওস্ট কেস অ্যানালিসিস। ওকে, তাহলে কোনো অ্যালগরিদম আমাকে বেস্ট কেস রেজাল্ট দেবে, কোনো অ্যালগরিদম আমাকে অ্যাভারেজ কেসে রেজাল্ট দেবে, আবার কোনো অ্যালগরিদম কিন্তু আমাকে ওস্ট কেসে রেজাল্ট দেবে। আমি কি আইটেম সার্চ করতে চাইছি তার উপর ডিপেন্ড করছে যে সেটা বেস্ট কেস হবে, না সেটা অ্যাভারেজ কেস হবে, না সেটা ওস্ট কেস হবে। তাহলে আমাকে তার জন্য প্রত্যেকটা অ্যালগরিদমের ক্ষেত্রে আমাকে এই 3টে কেসেই কিন্তু আমাকে অ্যানালিসিস করে রাখতে হবে।
আমি শুধুমাত্র বেস্ট কেস করে রাখলাম, আমি অ্যাভারেজ কেসটাকে কোনো কনসিডার করলাম না, বা আমি ওয়ার্স্ট কেসটাকে কনসিডার করলাম না, তা করলে কিন্তু হবে না। তাহলে প্রত্যেকটা অ্যালগোরিদম যখন আমরা লিখবো বা তার সম্বন্ধে যখন আমরা পড়বো, তখন যখন আমরা অ্যানালিসিস করবো সেই পার্টিকুলার অ্যালগোরিদমটাকে, আমাকে কিন্তু অবশ্যই আমাকে কনসিডারেশনের মধ্যে রাখতে হবে যে আমাকে ৩ টে কেসেই কিন্তু তার কমপ্লেক্সিটি আমাকে বের করতে হবে। ৩ টে কেসেই। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, বেস্ট কেস অ্যানালিসিস, অ্যাভারেজ কেস অ্যানালিসিস আর হচ্ছে ওর্স্ট কেস অ্যানালিসিসের কনসেপ্ট। এটা কিন্তু পরে আমরা আরো ডিফারেন্ট এক্সাম্পলের রেসপেক্টে আমরা বুঝবো কাকে ওর্স্ট কেস, কোনটা ওর্স্ট কেস হচ্ছে সেই পার্টিকুলার প্রবলেমের জন্য, বা কোনটা অ্যাভারেজ কেস হচ্ছে সেই পার্টিকুলার প্রবলেমের জন্য, বা কোনটা বেস্ট কেস হচ্ছে সেই পার্টিকুলার প্রবলেমের জন্য। ওকে, এই পার্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? এই পার্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বাকিদের বাকিদের ক্লিয়ার হয়েছে? বাকিদের হ্যাঁ রিপ্লাই স্যার। রিপ্লাই নেই কেন? এ কি? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ স্যার হয়েছে। কনসেপ্টগুলো একটু ট্রিকি কনসেপ্ট, কিন্তু এখন তো ট্রিকি কনসেপ্টে কিছুই আসেনি আমরা। তো জাস্ট এগুলোকে জাস্ট থিওরিটিক্যালি বুঝতে হবে এগুলোকে। তারপরে তো আমরা যখন পার্টিকুলার যখন অ্যালগরিদম পড়বো, সলভ করবো, তখন তো সেখান থেকে আমরা এগুলো জানতেই পারবো যে কোনটা বেস্ট কেস, কোনটা অ্যাভারেজ কেস, সেটা আমরা নিজেরা ফিল করতে পারবো। ঠিক আছে? আমি এটা জাস্ট সার্চিং এর এক্সাম্পল দিয়ে দিলাম। এটাকে তোমার বলা হয় লিনিয়ার সার্চ। ঠিক আছে? এই যে তোমার সার্চিংটা তোমাকে যেটা দেখালাম, এটাকে বলা হয় লিনিয়ার সার্চ। মানে আমরা যখন কোনো আইটেমকে আমি সার্চ করছি, আমি দেখো কিন্তু একটা লিনিয়ার সিকোয়েন্স মেনটেন করছি। আমি দেখো প্রথম থেকে সার্চিং করা স্টার্ট করেছি ১০ থেকে ১০, ২০, ৩০। আমি কিন্তু প্রত্যেকটা নাম্বারের সঙ্গে কিন্তু আমার আইটেমকে কিন্তু আমি তোমার সার্চ করে দেখছি, কম্পেয়ার করে দেখছি যে কোনটার সঙ্গে ম্যাচ করছে। দ্যাট ইজ কল্ড লিনিয়ার সার্চ। তো সার্চিং ২ রকমের হয়। একটা তোমার হচ্ছে লিনিয়ার সার্চ, একটা তোমার হচ্ছে বাইনারি সার্চ। তো লিনিয়ার সার্চের পোস্ট কেস কমপ্লেক্সিটি তোমার হচ্ছে অর্ডার অফ এন। মানে যদি আমাদের এন নাম্বার অফ এলিমেন্ট থাকে, তাহলে ম্যাক্সিমাম আমাকে এন নাম্বার অফ কম্পারিজন করতে হয় কোনো একটা পার্টিকুলার আইটেমকে সার্চ করার জন্য। আর আমার সব থেকে বেস্ট কেস কোনটা না, অর্ডার অফ 1। আর আমার অ্যাভারেজ কেস কোনটা না, অর্ডার অফ n/2। ঠিক আছে? এটা হচ্ছে লিনিয়ার সার্চের একটা এক্সাম্পল তোমাকে দেখালাম। আমি পরে এটা কনসেপ্টে আসবো, সি দিয়ে আমরা লিনিয়ার সার্চের প্রোগ্রামও করবো। ওকে, এবার আমরা এরপরে তোমার চলে আসবো যে কনসেপ্ট, সেটা হচ্ছে প্রোগ্রামিং মডেল কনসেপ্ট। ওকে, প্রোগ্রামিং মডেল কনসেপ্ট। আমি জাস্ট এটাকে একটু গল্প করে বলবো, গল্পের মতো করে বলবো। আর এই প্রোগ্রামিং মডেল কনসেপ্টগুলো কিন্তু আমরা আমাদের সিলেবাসের মধ্যে আছে অ্যালগরিদমে, সেগুলো আমরা কিন্তু 1 বাই 1 আমরা পড়বো। প্রোগ্রামিং মডেল কনসেপ্ট। ওকে, তার মধ্যে আমরা প্রথমেই যে মডেলটা আমরা পড়তে যাচ্ছি, সেই মডেলটা তোমার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকিউর। ওকে, ডিভাইড অ্যান্ড কনকিউর মডেল। ডিভাইড অ্যান্ড কনকিউর। কনকিউর মানে কি জানো? কনকিউর মানে কি জানো? ডিভাইড অ্যান্ড কনকিউর বলতে কি বোঝায়? ডিভাইড তো আমরা সবাই বুঝি, ডিভাইড মানে কি সেটা আমরা সবাই জানি। চূর্ণ বিচূর্ণ। হ্যাঁ হ্যাঁ, চূর্ণ বিচূর্ণ। তুমি একটু অন্য টার্মে বলো, আমি তোমার টার্মটা বুঝতে পারলাম না। অন্য একটা টার্মে বলো, বা ওর একটা সিনোনিম বলো কোনো একটা। স্যার ক্ষুদ্র ক্ষুদ্র। হ্যাঁ, কনকিওর মানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বলতে পারো। মানে আমরা একটা প্রবলেমকে কিছু সাব প্রবলেমে আমরা ডিভাইড করতে পারি। ওকে, বলতে পারো। ওকে, এবার চলে আসবো আমরা ডিভাইড অ্যান্ড কনকিউরের কনসেপ্টে। ওকে, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, ভালো করে দেখো। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা একটা প্রবলেমকে সলভ করার জন্য ডিফারেন্ট প্রোগ্রামিং মডেল ব্যবহার করি। তার মধ্যে একটা মডেলের নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকিউর, একটা মডেলের তোমার নাম হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। ঠিক আছে? আবার একটা মডেলের তোমার নাম হচ্ছে ধরো ডিফারেন্ট টাইপের মডেল আছে। তাও 3টে মডেল আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে? ডিভাইড অ্যান্ড কনকিউর আছে, গিডি আছে, গিডি মেথড আছে, আর তোমার হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং আছে। ওকে, সো ফার্স্ট আমরা পড়ছি ডিভাইড অ্যান্ড কনকিউর মডেল। তো একটা প্রবলেমকে আমরা যখন সলভ করতে চাই, তো তাকে আমরা বলছি প্রবলেম সলভিং টেকনিক। মানে আমরা কি টাইপের প্রবলেম সলভিং টেকনিকটা আমরা ফলো করছি। তোমাকে আমি একটা
আর এই কনসেপ্টটা কিন্তু আমাদের যেমন কম্পিউটার সায়েন্সে যেমন ব্যবহার করা হয় কোনো প্রবলেমকে সলভ করার জন্য, সেরকম কিন্তু ম্যাথামেটিক্সও কিন্তু এটাকে ব্যবহার করা হয় ডিভাইড অ্যান্ড কনকিউর টেকনিকটা বা প্রোগ্রামিং মডেলটাকে। তো এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স কোনো প্রবলেম তোমাকে ধরে নাও দেওয়া হলো। এবার সেই কমপ্লেক্স প্রবলেমটাকে যদি তুমি অ্যাজ এ হোল যদি তুমি তাকে সলিউশন করার কথা ভাবো, তোমার কিন্তু অনেকটা সময় লেগে যাবে। কিন্তু তার পরিবর্তে তুমি যদি এরকম করে ভাবো যে আমি ওই কমপ্লেক্স প্রবলেমটাকে আমি কিছু সাব প্রবলেমে ডিভাইড করব বা ব্রেকিং ডাউন করব, তারপরে আমি প্রত্যেকটা সাব প্রবলেমকে আমি ইন্ডিভিজুয়ালি বা ইন্ডিপেন্ডেন্টলি আমি সলভ করব। তাহলে আমার সাব প্রবলেমগুলো যদি আমি সলভ করতে পারি ইন্ডিভিজুয়ালি বা ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে একটা সময় পর কি এমন দাঁড়াবে যে আমার এই প্রত্যেকটা সাব প্রবলেমের যে সলিউশনস তাকে যদি আমরা ইন্টিগ্রেট করি বা যোগ করি, তাহলে কিন্তু আমার পুরো কমপ্লেক্স প্রবলেমটার কিন্তু সলিউশনসটা বেরিয়ে আসবে। ওকে, তার মানে আমরা একটা কমপ্লেক্স প্রবলেমকে আমরা কি করছি, ব্রেকিং ডাউন করছি বা ব্রেক করছি বা ভাঙছি কিছু সাব প্রবলেমে, তারপর সেই সাব প্রবলেমগুলোকে আমরা সেপারেটলি আমরা সলভ করতে যাচ্ছি। এটা কিন্তু আমাদের নর্মাল লাইফেও আমরা কিন্তু সেগুলোকে আমরা কিন্তু ইউজ করি এরকম কিছু কনসেপ্ট। বা ম্যাথামেটিক্সে একটা কোনো বড় প্রবলেম দেওয়া আছে, আমরা সেটা কিন্তু পার্ট বাই পার্ট আমরা কিন্তু সলভ করার চেষ্টা করি। সেই পার্ট বাই পার্ট সলভ করা মানেই হচ্ছে আমি কিন্তু সেই প্রবলেমটাকে কমপ্লেক্স প্রবলেমটাকে আমি কিন্তু তোমার কিছু সাব প্রবলেমে ডিভাইড করলাম, তারপরে সেই প্রত্যেকটা সাব প্রবলেমকে আমরা সেপারেটলি আমরা সলভ করছি। যেমন ধরো না, তোমাকে আমি বললাম যে তোমাকে একটা ক্যালকুলেটর তৈরি করতে হবে, একটা কোনো সফটওয়্যার প্রোগ্রাম তোমাকে ডেভেলপ করতে হবে, একটা কোনো সফটওয়্যার যেটা তোমার হচ্ছে ক্যালকুলেটর একটা সফটওয়্যার। ওকে, ক্যালকুলেটর। তো তুমি যদি ভাবো যে একটা ক্যালকুলেটরকে আমি যখন সলভ করব বা তার যখন আমি প্রোগ্রামটা লিখবো, যদি তুমি ভাবো যে আমি একটা পুরো প্রোগ্রাম লিখে তোমার ক্যালকুলেটরে এটাকে আমি বোঝাবো কনসেপ্টটাকে, তাহলে কিন্তু খুব টাফ হয়ে যাবে। তখন তুমি কি করলে না, একটা ক্যালকুলেটর তোমার কি কি ফাংশন পারফর্ম করতে পারে তুমি কিন্তু জানো, তুমি সেই তার ফাংশনের উপর ডিপেন্ড করে তুমি কিছু সাব প্রবলেমে এটাকে ডিভাইড করলে। তুমি জানো যে এটা ক্যালকুলেটর তোমার অ্যাডিশন করতে পারে, তো তোমার অ্যাডিশনটা একটা সাব প্রবলেম অ্যাড। তুমি ধরো সে তোমার সাবস্ট্রাকশন করতে পারে, তুমি তার সাবস্ট্রাকশন একটা সাব প্রবলেমে ডিভাইড করলে। বা ধরো হয়তো মাল্টিপ্লিকেশন করতে পারে, তুমি মাল্টি বলে একটা সাব প্রবলেম রাখলে। তুমি ডিভিশন বলে একটা সাব প্রবলেম রাখলে। তুমি হয়তো মডুলার ডিভিশন বলে একটা সাব প্রবলেম রাখলে। ওকে, মডুলার ডিভিশন বলে। এবার তুমি কি করছো, ধরো আরো অনেক ফাংশন আছে, আমি এখানে 5টা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এবার তুমি ভাবছো যে কেমন করে অ্যাডিশন করতে হয়, তুমি কি জানো কেমন করে অ্যাডিশন করতে হয়? না, আমাকে দুটো নাম্বারকে ইনপুট দিতে হবে, তারপর আমাকে অ্যাড করতে হবে, তারপর আমাকে ইউজারকে ডিসপ্লে করতে হবে। তো আমি কেমন করে ইনপুট নেবো, না প্রিন্টএফ স্ক্যান করে ইনপুট নেবো, স্ক্যানএফ ফাংশন দিয়ে ইনপুট নেবো, আর প্রিন্টএফ ফাংশন দিয়ে আমি ইউজারকে বলবো যে আমাকে দুটো নাম্বার দাও। তো একই রকম ভাবে তুমি সাবস্ট্রাকশনটাকে তুমি সলভ করতে পারবে ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ সাব প্রবলেম হিসাবে। তুমি মাল্টিটাকে তুমি সলভ করতে পারবে, কেমন করে মাল্টিপ্লিকেশন করতে হয় 2 নাম্বারস বা 3 নাম্বারসের মধ্যে, কেমন করে তোমার ডিভিশন করতে হয় বা কেমন করে তোমার মডুলার ডিভিশন করতে হয়। এই প্রত্যেকটা সলিউশন যখন তোমার কাছে যখন রেডি হয়ে গেল, যখন তুমি করে ফেলতে পারলে, তারপর তুমি কি করবে না, এই প্রত্যেকটা সাব প্রবলেমকে তুমি এখন কি করবে, ইন্টিগ্রেট করবে। ইন্টিগ্রেট করা মানে যোগ করা বা অ্যাটাচমেন্ট করা একসাথে। তখন তোমার কি হবে না, এই 5টা সাব প্রবলেমকে যদি তুমি ইন্টিগ্রেট করতে পারো, তাহলে তোমার কি হবে না, এই টোটাল সাব প্রবলেমগুলোকে যোগ করে তোমার কিন্তু যে সলিউশনসটা আসবে সেটাই কিন্তু তোমার ক্যালকুলেটরের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা সেটাই। তাহলে আমরা এখানে তোমার কি অ্যাপ্রোচ ফলো করলাম, আমরা যে অ্যাপ্রোচটা ফলো করলাম সেটা কিন্তু ডিভাইড অ্যান্ড কনকিউর। তাহলে এখানে আমাকে বুঝতে হবে যে প্রথমটা হচ্ছে ডিভাইড। তো ডিভাইড বলতে বোঝায় যে আমার এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, যে আমরা অরিজিনাল প্রবলেমটাকে আমরা ব্রেক করছি কিছু স্মলার বা সিমিলার সাব প্রবলেমে। তাই করেছি, আমার এটা একটা বড় প্রবলেম, তাকে আমি কিছু স্মলার বা সিমিলার সাব প্রবলেমে আমি ডিভাইড করেছি, অ্যাড, সাব, মাল্টি, ডিভ আর হচ্ছে মডুলার ডিভিশন ফর এক্সাম্পল। ওকে, আর নেক্সট স্টেপটা হচ্ছে আমার কনকিউর। আমার কনকিউর, আমার যখনই প্রবলেমটাকে আমি সাব প্রবলেমে যখনই ডিভাইড করে ফেললাম, এবার সেই সাব ডিভাইড আমার যে ডিভিশনগুলো, আমার যে ডিভিশনগুলো সেই ডিভিশনগুলোকে আমি এখন সলভ করছি। আমি অ্যাডকে সলিউশনস করে একটা কোড লিখেছি সি দিয়ে, আমি সাবকে সলভ করে একটা সি দিয়ে কোড লিখেছি যে কেমন করে সাবস্ট্রাকশন করতে হয়, বা মাল্টির এগেনস্টে আমি একটা কোড লিখেছি 5 লাইন বা 7 লাইনের, বা ডিভিশন এগেনস্টে আমি একটা 5 লাইনের কোড লিখেছি, বা মডুলার ডিভিশন এগেনস্টে আমি একটা 5 লাইনের কোড লিখেছি। ওকে, এটা হচ্ছে কনকিউর। নেক্সট তোমার কনকিউরের পরের স্টেপটা তোমার হচ্ছে কম্বাইন বা ইন্ট্রিগেট। কম্বাইনের ক্ষেত্রে আমরা কি করছি
না আমার প্রত্যেকটা সাব প্রবলেম যখন সলভ করা হয়ে গেল, আফটার সলভিং দ্য সাব প্রবলেম, এখন তুমি কি করবে, এখন তোমার ওই প্রত্যেকটা সাব প্রবলেমের যে সলিউশনস গুলো তাকে তুমি কম্বাইন করছো, কম্বাইন করে তুমি কিন্তু অরিজিনাল যে প্রবলেমটা সলিউশনস তুমি কিন্তু অবটেন করছো, দ্যাট ইজ আ কম্বাইন। তাহলে আমার ডিভাইড অ্যান্ড কনকিউরের মধ্যে তোমার তিনটে স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে ডিভাইড, সেকেন্ড স্টেপটা হচ্ছে কনকিউর, আর থার্ড স্টেপটা হচ্ছে কম্বাইন। তাহলে এই তিনটে স্টেপের থ্রু দিয়ে আমরা কিন্তু এই প্রোগ্রামিং যে অ্যাপ্রোচটা বা এই প্রোগ্রামিং যে মডেলটা আমরা কিন্তু এটাকে অ্যাচিভ করি এটা কোনো কমপ্লেক্স প্রবলেমকে সলভ করার ক্ষেত্রে। তো দ্যাট ইজ কল্ড ডিভাইড অ্যান্ড কনকিউর। ওকে, সবার বোঝা গেল হোয়াট ইজ ডিভাইড অ্যান্ড কনকিউর? হোয়াট ইজ ডিভাইড অ্যান্ড কনকিউর সবার বোঝা গেছে? হুম, হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ এবার স্যার। আমি কিছু এক্সাম্পল দেবো যে কোন কোন প্রবলেমের ক্ষেত্রে ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যাপ্রোচটা ফলো করা হয়। যে প্রবলেমগুলো কিন্তু আমরা ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদমে কিন্তু আমরা পড়বো, কোন কোন প্রবলেমে আমরা ডিভাইড অ্যান্ড কনকিউর মেথডটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন বাইনারি সার্চ, আমরা সার্চিং এর একটাকে নাম বলছিলাম যে সার্চিং দু রকমের হয়, একটা হচ্ছে লিনিয়ার সার্চ, একটা হচ্ছে বাইনারি সার্চ। তো এই বাইনারি সার্চে কিন্তু আমরা ডিভাইড অ্যান্ড কনকিউর কনসেপ্টটাকে আমরা ব্যবহার করব। তো যখন আমরা পড়বো বাইনারি সার্চের কনসেপ্ট, আমি তখন দেখাবো কি করে ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যাপ্রোচ ফলো করে আমরা বাইনারি সার্চটাকে আমরা অ্যাচিভ করতে পারি। সেকেন্ড যে প্রবলেমটা আমরা প্রবলেমে আমরা ডিভাইড অ্যান্ড কনকিউরটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি বা এই অ্যাপ্রোচটাকে আমরা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমাদের মার্জ সর্ট। শর্টিং এর ডিফারেন্ট টাইপ আছে, আমরা পরে আসবো শর্টিং এর কনসেপ্টে। তো মার্জ সর্ট, বাবল সর্ট, কুইক শর্ট, ওকে, হিপ শর্ট, র্যাডিক শর্ট, ডিফারেন্ট টাইপের শর্টিং মেকানিজম আছে। তো মার্জ শর্টে কিন্তু আমরা ডিভাইড অ্যান্ড কনকিউর কিন্তু এটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি। আর একটা তোমার শর্টিং এ ইউজ করা হয় সেটা হচ্ছে কুইক শর্ট। কুইক শর্টেও কিন্তু আমরা ডিভাইড অ্যান্ড কনকিউরটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। আর এছাড়াও তোমার আরো কিছু প্রবলেম আছে, যেমন তোমরা হয়তো সেটা এখন তোমরা সেটা হয়তো আমরা পড়বো, সেখানেও আমরা এখানেও পড়বো, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স চেন এটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন। তো ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশনও কিন্তু আমরা এই ডিভাইড অ্যান্ড কনকিউরটাকে আমরা ইউজ করি। তোমাদের কিন্তু ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন নেই, তোমাদের কিন্তু আছে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেটা আমরা অ্যারে যখন পড়বো, 2D যখন অ্যারে পড়বো সেখানে আমরা কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পড়বো। ডিফারেন্ট টাইপের ম্যাট্রিক্সের প্রবলেমকে সলভ করা যায় 2D অ্যারের কনসেপ্ট দিয়ে, সেটা আমরা পড়বো। তাহলে ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যাপ্রোচটা ফলো করে কোন কোন অ্যালগরিদম কাজ করে না, বাইনারি সার্চ, মার্জ সর্ট, কুইক শর্ট, আর হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন। ওকে, এই হচ্ছে আমাদের ডিভাইড অ্যান্ড কনকিউরের মেন কনসেপ্ট। ওকে, মেন কনসেপ্ট। সো এই ডিভাইড অ্যান্ড কনকিউরটা এমনই একটা পাওয়ারফুল টুল বা এমনই একটা প্রোগ্রামিং অ্যাপ্রোচ বা এমনই একটা প্রোগ্রামিং মডেল, যেটাকে যার হেল্প নিয়ে আমরা ডিফারেন্ট টাইপের কম্পিউটেশনাল প্রবলেমকে সলভ করতে পারি। ওকে, ডিফারেন্ট টাইপের কম্পিউটেশন প্রবলেমকে আমরা সলভ করতে পারি এই ডিভাইড অ্যান্ড কনকিউরটাকে ইউজ করে। এর কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশনস আছে। ওকে, নেক্সট আমরা চলে আসবো সেকেন্ড যে মডেলটা, সেকেন্ড মডেলটার নাম হচ্ছে আমাদের আমরা কি বলছিলাম, গ্রিডি মেথড, তাই না? গ্রিডি মেথড বা গ্রিডি প্রোগ্রামিং অ্যাপ্রোচ বা গ্রিডি মেথডও বলা হয় এটাকে, গ্রিডি মেথডস। ওকে, এর কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা অ্যাপ্লিকেশন আমরা পড়বো এখানে আমাদের অ্যালগরিদম সাবজেক্টে বা ডেটা স্ট্রাকচার সাবজেক্টের মধ্যে আমরা এটা কিন্তু অ্যাপ্লিকেশনস গুলো আমরা সব পড়বো। ওকে, গ্রিডি মেথডস কেউ নাম শুনেছিল আগে? হ্যাঁ স্যার। নাম শুনেছো? তো কি কাজ করে গ্রিডি মেথড? জানো কি কাজ করে গ্রিডি মেথড? গ্রিডি মেথড কি কাজ করে? এটা একটা প্রবলেম সলভিং একটা অ্যাপ্রোচ, এটা একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। মানে প্রবলেম সলভিং করতে গেলে আমাকে ডিফারেন্ট অ্যাপ্রোচ ফলো করতে হয়, তার মধ্যে একটা ডিভাইড অ্যান্ড কনকিউর, দেখলাম কিভাবে প্রবলেমটা সলভ করা হয় বা ইউজিং ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যাপ্রোচ। আমরা এটাও একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, আমরা কিন্তু গ্রিডি মেথড দিয়েও কিন্তু কোনো প্রবলেম সলভিং আমরা করতে পারি। তো ডিফারেন্ট প্রবলেম, আদার্স কিছু প্রবলেম তারা তারা তোমার এই গ্রিডি মেথডটাকে ইউজ করে তারা প্রবলেম সলভিং করে। ওকে, আবার ধরো আদার্স কিছু প্রবলেম তোমার ধরো হয়তো ডাইনামিক প্রোগ্রামিংটাকে তোমার ইউজ করে হয়তো প্রবলেম সলভিং করে। তো আমরা এখন জানবো যে গ্রিডি মেথড কিভাবে কাজ করে বা গ্রিডি মেথডের কি কনসেপ্ট অ্যাকচুয়ালি। তো এটাও কিন্তু একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, যেটাকে আমরা কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করতে পারি, আবার আমরা ম্যাথামেটিক্সেও কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, যেমন ধরে নাও যেমন ধরে নাও আমি তোমাকে বললাম, সাপোজ আমি তোমাকে একটা কোনো কাজ বললাম, যেমন ধরে নাও হয়তো আমি তোমাকে বললাম যে আমার ধরো না এখানে কিছু
কিছু টাউন আছে, হ্যাঁ, কিছু শহর আছে, ঠিক আছে, বা কিছু স্টেশন আছে, স্টেশন বা শহর যা খুশি, বা লোকেশন যা খুশি বলতে পারো, ঠিক আছে, যা খুশি বলতে পারো। এটাকে ভালো করে বুঝবে, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট কিন্তু পিটি মেথডের কনসেপ্ট। আর প্রত্যেকটা স্টেশন বা প্রত্যেকটা মানে স্টেশন বলতে পারো, স্টপ বলতে পারো, যা খুশি বলতে পারো, বা ডেস্টিনেশন বলতে পারো, যা খুশি, এদের মধ্যে কিন্তু দেখো কানেকশন আছে, এরকম ভাবে কিন্তু কানেকশন আছে। আমি ধরলাম এটা হচ্ছে, ধরে নাও আমার এটা হচ্ছে এ, লোকেশন এ, লোকেশন বি, লোকেশন সি, লোকেশন ডি, আর এটাকে বলছি ই, এফ, আর হচ্ছে জি। আমার ধরুন এতগুলো লোকেশন আছে, প্রত্যেকটা লোকেশনের সঙ্গে কিন্তু তোমার কানেকশন রয়েছে, ঠিক আছে, হ্যাপাজার্ড কানেকশন রয়েছে প্রত্যেকটা লোকেশনের মধ্যে একে অপরের সাথে। আমি যেভাবে খুশি কানেকশনটা আমরা করতে পারি, ঠিক আছে, প্রত্যেকটা লোকেশনের মধ্যে কিন্তু তোমার কানেকশন রয়েছে হ্যাপাজার্ড। ওকে, আর এই প্রত্যেকটা, তার মানে দেখো আমি বলতে পারি তো যে আমার এইগুলো হচ্ছে একটা করে নোড, বলতে পারি তো, গ্রাফ যদি আমি ভাবি, এটাকে গ্রাফ ভাবি, এগুলো একটা করে নোড বলতে পারি, বা ভার্টেক্স বলতে পারি, বা নোড বলতে পারি। আর এগুলোকে আমি একটা করে বলতে পারি এজ, তাই না, এগুলোকে একটা করে হচ্ছে এজ, যে এজটা হয়তো আমার দুটো ভার্টেক্সের মধ্যে কানেকশন করিয়ে দেয়, তাকে বলা হয় এজ। আর আমি বলছি, তুমি এবার ভাবো যে এটা ধরো একটা কোনো গ্রাফ, যেখানে প্রত্যেকটা নোড তোমার রিপ্রেজেন্ট করছে একটা করে লোকেশনকে। আমি ধরলাম যে এটা হচ্ছে তোমার ধরো কলকাতা, এটা তোমার ধরো হয়তো কলকাতা, ঠিক আছে, আর এটা তোমার ধরো হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট তোমার লোকেশন আছে, ধরো এটা তোমার হয়তো হুগলি, ঠিক আছে, এটা তোমার ধরো হয়তো বর্ধমান, ওকে, BWN বললাম। এটা তোমার ধরো হয়তো বলছি যে এটা হচ্ছে মিদনাপুর, ওকে, এটা হচ্ছে মেদিনীপুর, ওকে। আমি এটাকে তোমার হয়তো বলছি যে ধরো হয়তো তোমার আহ, পুরুলিয়া, ঠিক আছে, এটা ধরো বললাম হয়তো বাঁকুড়া, ঠিক আছে, আর এটাকে তোমার হয়তো বলছি আমি রানীগঞ্জ, ওকে, রানীগঞ্জ, ওকে। এই আমার এতগুলো আমার লোকেশন আছে। এবার তোমার বাড়ি ধরে নাও হয়তো কলকাতা, তোমার বাড়ি কলকাতা, তুমি এখন রানীগঞ্জ যাবে, ওকে, তুমি রানীগঞ্জ যাবে। তো কলকাতা থেকে তোমার হুগলিতে আসতে তোমার 5 টাকা খরচা পড়ে, ফর এক্সাম্পল। এটা তোমার ধরো হয়তো 3 টাকা খরচা পড়ে। বর্ধমান থেকে তোমার হুগলি আসতে তোমার ধরো 4 টাকা খরচা পড়ে। আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, এটা ধরো আমার 10 টাকা খরচা পড়ে, এটা তোমার ধরো হয় তোমার 12 টাকা খরচা পড়ে, এটা ধরো তোমার 14 রুপিস আমার কস্ট লাগে, এটা তোমার ধরো হয়তো 5 টাকা, এটা 6 টাকা, এটা ধরো 4 টাকা, ঠিক আছে, এটা ধরো হয়তো 10 টাকা, এটা তোমার ধরো হয়তো 3 টাকা। আমি কিন্তু একটা করে প্রতিটা এজের আমি একটা করে ওয়েট অ্যাসাইন করলাম। সেটা ওয়েটটা হতে পারে কোনো টাইমের রেসপেক্টে বা কোনো কস্টের রেসপেক্টে, টাইম কিংবা কস্ট। আমি ধরে এটা ধরলাম 5 টাকা, ওকে। এবার দেখো, কলকাতা থেকে তোমাকে আসতে হবে রানীগঞ্জে, ঠিক আছে, তুমি কলকাতা থেকে তুমি আসবে রানীগঞ্জে। তো কলকাতা থেকে দেখো রানীগঞ্জে আসার জন্য দেখো অনেকগুলো পাথ কিন্তু অ্যাভেলেবেল, তাই না? তুমি কলকাতা থেকে তুমি কলকাতা থেকে হুগলি, হুগলি থেকে তোমার মিদনাপুর, মিদনাপুর থেকে বাঁকুড়া, তারপর তুমি ধরো হয়তো আসছো রানীগঞ্জে, এটাও পসিবল। আবার তুমি ধরো হয়তো কলকাতা থেকে ধরো হয়তো বর্ধমানে আসলে, তারপর তুমি হয়তো মিদনাপুর গেলে, আমি তুমি মিদনাপুর থেকে তুমি ডিরেক্ট তুমি হয়তো রানীগঞ্জে আসলে, ওটাও পসিবল। তুমি অনেকগুলো পাথ তোমার কাছে কিন্তু অ্যাভেলেবেল। তো আমি ধরলাম যে আমি কিছু পাথ এখানে তোমাকে আমি লিখছি, কিছু পাথ তোমাকে লিখছি আমি, বা যে কলকাতা থেকে তোমার রানীগঞ্জ আসার জন্য, যে আমি দেখো লিখছি A to B, B to D, D থেকে F, F থেকে G, এটা একটা পসিবল পাথ, ওকে। আবার ধরে নাও A থেকে C, C থেকে ই তে আসতে পারো, ই থেকে তুমি জি তে আসতে পারো, এটা একটা পসিবল পাথ। আবার ধরে নাও তুমি হয়তো এ থেকে সি তে আসছো, সি থেকে ধরে নাও ডি তে আসছো, ডি থেকে তোমার ধরে নাও হয়তো ডিরেক্ট তুমি জি তে আসছো, এটা একটা পসিবল পাথ। এরকম আরো অনেক পাথ থাকতে পারে। তো আমাকে এই প্রথম পাথের জন্য আমার কতটা কস্ট লাগছে, না এ থেকে বি তে আসতে আমার দেখো লাগছে 5 টাকা, বি থেকে ডি তে আসতে আমার দেখো লাগছে 10 টাকা, ডি থেকে এফ এ আসতে আমার দেখো লাগছে 5 টাকা, আর এফ থেকে জি তে আসতে দেখো আমার লাগছে হয়তো 5 টাকা। তো তোমার টোটাল কতটা কস্ট লাগছে যদি তুমি এই পাথটা ফলো করো, দেখো তোমার 10 টাকা, 20 টাকা, 25 টাকা তোমার খরচা পড়ছে, ₹25 তোমার খরচা পড়ছে যদি তুমি প্রথম পাথটা যদি তুমি চুজ করো। এটা আমার পাথ নাম্বার 1, এটা আমার পাথ নাম্বার 2, এটা আমার পাথ নাম্বার 3। যদি তুমি সেকেন্ড পাথটা ফলো করো, তাহলে দেখো এ থেকে সি তোমার দেখো লাগছে 3 টাকা, সি থেকে দেখো তুমি ই তে আসছো, তোমার লাগছে 10 টাকা, আর ই থেকে তুমি দেখো জি তে আসছো, তোমার লাগছে 3 টাকা। তাহলে দেখো 10, 3, 13, 3, 16 টাকা। তোমার কিন্তু এখানে দেখো তোমার খরচা পড়ছে তোমার 16 টাকা, ₹16, ওকে। আর থার্ড যদি তুমি পাথটা ফলো করো, তাহলে তখন তোমার তোমার কি লাগছে, এ থেকে সি তোমার লাগছে 3 টাকা,
সি থেকে ডি তোমার লাগছে 14 রুপিস, আর ডি থেকে তোমার জি লাগছে তোমার 6 টাকা, তাহলে 17 আর 23 টাকা। ঠিক আছে, 23 টাকা। তো এই তিনটে পাথ দিয়ে তুমি আসতে পারো। তো তুমি এই তিনটের মধ্যে কোনটাকে চুজ করবে? 3 টাকার মধ্যে তুমি কোনটাকে চুজ করবে? 2 নাম্বারটা। 2 যেটা নাম্বারটা। যেটা 2 লাভজনক সেটা। 2 নাম্বারটা। কেন? কেন তুমি 2 নাম্বারটাকে তুমি চুজ করবে? খুব কম কস্ট লাগছে। খুব কম, তোমার কাছে খুব কম কস্টের মধ্যে, কম রেঞ্জের মধ্যে তুমি এটাকে অ্যাভেল করতে পারছো। তো দ্যাট ইজ ইওর অপটিমাল পাথ, দ্যাট ইজ ইওর অপটিমাল চয়েস বা অপটিমাল পাথ। তাহলে অপটিমালটা তখনই সেই বেসিসেই হয় যে যেখানে আমার কম খরচা লাগে, যেখানে আমার কম টাইম লাগে, দ্যাট ইজ কল অপটিমাল। তাহলে আমার কাছে প্রচুর অপশন রয়েছে, তার থেকে আমার কাছে কোনটা অপটিমাল, কোনটা সহজ হবে, বা কোনটা আমার কস্ট কম লাগবে, বা কোনটা আমার মানে কম টাইম লাগবে, দ্যাট ইজ ইওর অপটিমাল পাথ, তাই না? দ্যাট ইজ ইওর অপটিমাল পাথ। তাহলে আমি এই অপটিমাল পাথটাকে চুজ করার জন্য আমি অনেকগুলো প্রভিশন রেখেছি, সেই প্রভিশনগুলোকে ফার্স্ট আমি সলভ করলাম। সলভ করার পর দেখলাম যে কোনটাতে আমার সব থেকে কম সময় লাগছে বা কম কস্ট লাগছে, আমি সেই অপটিমাল পাথটাকে চুজ করলাম। ঠিক আছে? তাহলে আমরা যখন কোনো একটা প্রবলেমকে যদি আমরা গ্রিডি মেথড যদি আমরা ইউজ করে সলভ করতে চাই, তো সেখানে কিন্তু আমাদের এই অপটিমালিটি টেস্টের কিন্তু একটা পার্ট থাকবে বা একটা কনসেপ্ট থাকবে। আমরা কিন্তু অপটিমাল পাথটাকে কিন্তু আমরা চুজ করব। আমার কাছে অনেক চয়েস আছে, অনেকগুলো চয়েস আছে, অনেকগুলো কনসিকোয়েন্স আছে। কিন্তু আমি ফিউচারে আমি কোন কনসিকোয়েন্সটাকে বা কোন চয়েসটাকে আমি অ্যাকসেপ্ট করব, সেটা কিন্তু ডিপেন্ড করে আমার অপটিমালিটির ওপরে, আমার অপটিমালিটির ওপরে। ওকে, তাহলে গিডি মেথডটা হচ্ছে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ কম্পিউটার সায়েন্সে বা ম্যাথামেটিক্সে, যেখানে যেটার মধ্যে ইনভলভ আছে যে আমার কিছু সিরিজ অফ চয়েস রয়েছে, সেই সিরিজ অফ চয়েস থেকে আমরা ফাইন্ড করব এমন একটা চয়েসকে, যে চয়েসটা আমাকে একটা অপটিমাল সলিউশনস দেবে, বা আমি একটা বেস্ট পসিবল চয়েস আমরা চুজ করছি, বেস্ট পসিবল চয়েস আমার ফিউচারের জন্য। তো দ্যাট ইজ কল গ্রিডি মেথড। আর এই গ্রিডি মেথডটাকে ফলো করে আমরা যে প্রবলেমগুলোকে সলভ করতে পারি, বা কমন এক্সাম্পল অফ প্রবলেম যেটাকে আমরা সলভ করতে পারি গ্রিডি মেথড দিয়ে, যেমন তোমার ডিসকাস্ট্রা অ্যালগোরিদম, যেটা আমরা পড়বো শর্টেস্ট পাথ ফাইন্ডিং এর জন্য। এটা কিন্তু ম্যাথামেটিক্সের একটা কনসেপ্ট, আমরা গ্রাফ থিওরিতে পড়বো ডিসকাস্ট্রা অ্যালগোরিদম, তোমাদের আছে সিলেবাসে। তো ডিসকাস্ট্রা অ্যালগোরিদম তোমরা কিন্তু ফলো করে গ্রিডি মেথড। ওকে, ডিসকাস্ট্রা অ্যালগোরিদম আমরা কিন্তু এটা কিন্তু ফলো করে গিডি মেথডের কনসেপ্টটাকে বা গিডি অ্যাপ্রোচ ফলো করে। ওকে, প্রিমস অ্যালগোরিদম, মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য প্রিমস অ্যালগোরিদম ইউজ করা হয়। ওকে, আরেকটা অ্যালগোরিদম ইউজ করা হয় মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য, তার নাম হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদম। তাহলে এখন তিনটে এক্সাম্পল মনে রাখো, যে তিনটে এক্সাম্পল আমরা যখন সলভ করবো তখন কিন্তু আমরা গিডি মেথডের কনসেপ্ট ব্যবহার করবো। একটা হচ্ছে ডিসকাস্ট্রা অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ, নাম্বার 2 হচ্ছে প্রেমস অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য মিনিমাল স্প্যানিং ট্রি, আর নাম্বার 3 হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য মিনিমাল স্প্যানিং ট্রি। তো এই তিনটে এক্সাম্পল কিন্তু তোমার গিডি মেথডে কিন্তু কাজে লাগে, বা গিডি মেথড কিন্তু ফলো করে আমার এই তিনটে প্রবলেম। এছাড়া আরো অনেক প্রবলেম আছে, যেমন হাফম্যান কোডিং আছে, ঠিক আছে, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম আছে, এগুলো কিন্তু অ্যাডভান্স অ্যালগোরিদমের কনসেপ্ট। ন্যাপস্যাক প্রবলেম, ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন, যখন তোমরা বিটেক পড়বে সেখানে কিন্তু অ্যাডভান্স অ্যালগোরিদম থাকবে, সেই সাবজেক্টের মধ্যে কিন্তু এই সমস্ত কনসেপ্টগুলো আছে, ওই ন্যাপস্যাক প্রবলেম বা ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন। আরো অনেক মানে এক্সাম্পল আছে, সেটা আমি এখন এখানে বলছি না। এইট কুইন্স প্রবলেম, ডিফারেন্ট টাইপের প্রবলেমস আছে। আরেকবার অ্যালগরিদম গুলোর নামগুলো একটু বলুন। কোনটা? আদার্স যেগুলো যে বললাম, একটু। এই তিনটে হ্যাঁ বাদ স্যার। দিয়ে যেগুলো বললাম, তিনটে বাদ দিয়ে যেটা বললাম, একটা না, এই বল, তিনটে নেই। এই তো বলেছি ডিসকাস্ট্রা অ্যালগোরিদম, ঠিক আছে, ডিসকাস্ট্রা অ্যালগোরিদম, পাশে একটা অ্যাপোস্ট্রোফ এস দেবে, ডিসকাস্ট্রা অ্যালগোরিদম। নাম্বার 2 হচ্ছে প্রিমস, PRIMS, আর নাম্বার 3 হচ্ছে ক্রুস্কাল, KRUSKALS, ক্রুস্কাল অ্যালগোরিদম। ওকে, পাশে ক্রুস্কাল, পাশে একটা অ্যাপোস্ট্রোফ এস দিয়ে দাও, ক্রুস্কাল অ্যালগোরিদম। ওকে, তাহলে বোঝা গেল, বোঝা গেল সবার ডিভাইড এন্ড কনকিউর এন্ড গ্রিডি মেথডের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। ওকে। আর একটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং, ঠিক আছে, ডাইনামিক প্রোগ্রামিং।
তো এই ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্টটা আমরা যখন পার্টিকুলার যখন প্রবলেম সলভ করব, যেমন ডাইনামিক প্রোগ্রামিংটা বেসিক্যালি অ্যাপ্লাই করা হয় কিছু প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, যেমন ধরুন হয়তো শর্টেস্ট পাথ প্রবলেম বা ন্যাপস্যাক প্রবলেম বা ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশনস বা ফিবোনাকি সিকোয়েন্স। আমরা ফিবোনাকি সিরিজ এখনো পড়িনি, আমাদের সিতে আছে ফিবোনাকি সিরিজ। বা হয়তো আমি লংগেস্ট কোনো কমন সাবসিকোয়েন্স বের করতে চাইছি, ওকে, বা কয়েন চেঞ্জ প্রবলেম। তোমরা হয়তো নামগুলো তোমার এখন মানে প্রথম শুনছো হয়তো, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যালগরিদমে তোমার ডিফারেন্ট প্রবলেম এগুলো, তো প্রথম শোনাটাই স্বাভাবিক। সো আমরা এখানে ডাইনামিক প্রোগ্রামিং কিন্তু একটা প্রবলেম সলভিং একটা টেকনিক, যেটাও কিন্তু কম্পিউটার সায়েন্স বা ম্যাথামেটিক্সে ব্যবহার করা হয়। আর আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়েও আমরা কোনো একটা বড় প্রবলেমকে আমি কিছু স্মলার সাব প্রবলেমে আমরা ডিভাইড করব, আর সেই প্রত্যেকটা সাব প্রবলেমকে আমরা একবারই সলভ করব। ঠিক আছে, আমরা একবারই সলভ করব। সলভ করে সেই সলিউশনস গুলোকে, সাব প্রবলেমের সেই সলিউশনস গুলোকে আমরা একটা টেবিলের মধ্যে স্টোর করব। ঠিক আছে, এবার টেবিলের মধ্যে তোমার স্টোর করার পর আমি এখন চেক করব যে কোন সাব প্রবলেমগুলো আমি মাল্টিপল টাইমস আমাকে সলভ করতে হবে, মানে আমার কোনগুলো ওভারল্যাপ করছে। তো এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি সেই পার্টিকুলার প্রবলেম যদি আমরা না সলভ করি, তাহলে কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং কিন্তু বোঝানো খুব ডিফিকাল্ট। ওকে, সো আমরা ডাইনামিক প্রোগ্রামিং সম্বন্ধে এখন এইটুকু জেনে রাখি যে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে আমরা কোনো প্রবলেম সলভিং করতে পারি। আর যে ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্টটা আমরা কম্পিউটার সায়েন্স বা ম্যাথামেটিক্সে আমরা ব্যবহার করি, আর এখানেও আমরা কোনো প্রবলেমকে সলভ করার জন্য আমরা প্রবলেমটাকে তোমার কিছু সাব প্রবলেমে ডিভাইড করে নিই, আর তারপরে আমি প্রত্যেকটা সাব প্রবলেমকে আমরা কিন্তু সলভ করব একবারই। আর সেই সাব প্রবলেমের সলিউশনস গুলোকে আমরা একটা টেবিলের মধ্যে স্টোর করব। ঠিক আছে, যাতে আমরা হয়তো আমি একই ক্যালকুলেশন যাতে আমাকে বারবার না করতে হয়, মানে আমরা রিডান্ডেন্ট ক্যালকুলেশন গুলোকে আমরা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, তার জন্য কিন্তু আমরা একটা টেবিলের মধ্যে তাকে আমরা স্টোর করব। ঠিক আছে, তাহলে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করার পিছনে যেটা মেন কারণ, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানেও একটা অপটিমাল আমরা সলিউশনস আমরা কিন্তু এখান থেকে পাওয়ার চেষ্টা করছি। আর আমার যাতে সাব প্রবলেমগুলো যাতে তোমার ওভারল্যাপ না করে একে অপরের সাথে, আমরা কিন্তু সেটা কিন্তু আমরা এখানে কিন্তু লুক আফটার করছি। আর যে প্রবলেমগুলো আমার ডাইনামিক প্রোগ্রামিংকে মানে ইউজ করে কাজ করে, যেমন ফিবোনাকি সিকোয়েন্স, যেমন তোমার ন্যাপস্যাক প্রবলেম, ঠিক আছে, যেমন তোমার ধরো শর্টেস্ট পাথ প্রবলেম বা ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশনস। ওকে, তো এই সমস্ত কিন্তু প্রবলেমগুলো আমরা বেসিক্যালি ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্ট ব্যবহার করে কিন্তু সলভ করা যায়। ওকে, তো আমরা যখন পার্টিকুলার যখন ফিবোনাকি সিরিজ যখন আমরা পড়বো, তখন কিন্তু আমি দেখাবো যে এখানে গিডি মেথডটা তোমার কিভাবে, আমার এখানে ডাইনামিক প্রোগ্রামিং তোমার কিভাবে কাজ করছে। ওকে, তারা কিন্তু সেই প্রবলেমটা না বললে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ডাইনামিক প্রোগ্রামিং কিন্তু আসল যে অপারেশনসটা সেটা কিন্তু তোমার বোঝানো যাবে না। ওকে, তার জন্য আমি এখন স্টপ রাখছি ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্টটাকে, জাস্ট আমি একটা ওভারভিউ বললাম। আর এই পুরো কনসেপ্টটাকে আমরা ডিটেলসে বুঝতে পারবো যখন আমরা ফিবোনাকি যখন আমরা সিরিজ পড়বো, বা ফিবোনাকি যখন আমরা সিকোয়েন্স পড়বো আমাদের সিতে বা ডিএস এর মধ্যে। ওকে, তো এই হচ্ছে আমাদের ইউনিট 1। ইউনিট 1টা আমাদের কভার আপ হলো। অ্যাসিম্পটোটিক নোটেশনে তোমরা একটু দেখবে, আমি যেটা শেয়ার করেছি ভিডিওটা, আর সেট আর মাল্টি সেট আমি কিন্তু একটা ভিডিও শেয়ার করেছি। সেট থিওরি আর তার সঙ্গে তোমার হচ্ছে মাল্টি সেট। তো সেট থিওরি মাল্টি সেট দেখবে আর অ্যাসিম্পটোটিক নোটেশনটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের ইউনিট 1টা কিন্তু কভার হবে। আর আমি যা পড়িয়েছি তার থেকে কিন্তু ইউনিট 1 থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, আমি ইউনিট 1 তোমার যা যা পড়িয়েছি তার থেকে কিন্তু কোশ্চেন আসবে। এবার কি কি কোশ্চেন আসবে সেটা আমি তো সাজেশনের সময় আমি তো বলবো, আমি সাজেশন দেওয়ার সময় বলবো যে কোন কোন কোশ্চেনগুলো এখান থেকে আসবে। আর যে কোশ্চেনগুলো বলবো যে এটা আসবে সেটাই আসবে। ঠিক আছে, যে কোশ্চেনগুলো বলবো আসবে সেগুলোই আসবে, মানে আমার মুখে বলা নয়, যেটা বলি সেটাই আসে। ওকে, যাই হোক সেটা পরের ব্যাপার, সেমিস্টার আগে তখন বুঝতে পারবে যে সাজেশনের সঙ্গে কতটা ম্যাচ করে আমার কোশ্চেনটা, সেমিস্টারের কোশ্চেন। তো যাই হোক, তো আজকে যেটুকু কনসেপ্ট আমরা পড়লাম পুরোটা থিওরিটিক্যাল কনসেপ্ট, হয়তো কোনো কোনো জায়গায় দু একটা এক্সাম্পল দেখিয়েছি। তো এই কনসেপ্টটা তোমাদের কোনো কোশ্চেন এখান থেকে আজকে যেটা পড়িয়েছি, আমরা ক্লাস শেষ করবো এবার। কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে না বলো। স্যার।